আসসালামু আলাইকুম সবাইকে। কী অবস্থা তোমাদের সবার? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের সবাইকে আমাদের প্রিমিয়াম ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রাম ফাইনাল রিভিশন যেই কোর্স সেইটাতে অনেক অনেক স্বাগতম। যারা এই বছর এইচএসসি পরীক্ষাতে অ্যাপিয়ার্ড হতে চলেছ তাদের জন্যই মূলত এই প্রোগ্রামটা আমাদের সাজানো। আমি তোমাদের সাথে আছি আশিকুল ইসলাম খান ভাইয়া। আমি পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটিতে 20 ব্যাচের। ওকে, চলো আজকে আমরা যেই চ্যাপ্টারটা শুরু করতে চলেছি রসায়নে সেটা হচ্ছে গুণগত রসায়ন। মানে আমাদের শর্ট সিলেবাসের ফার্স্ট যে চ্যাপ্টারটা সেইটা গুণগত রসায়ন। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, অধ্যায়, অনেকগুলো টপিক আছে। এটার ফার্স্ট পার্টটা হবে এটা। আমি তোমাকে আমার প্রত্যেকটা লেকচারের ভিতরে পার্টটা বলে দিব সুন্দর মতো। এছাড়া ক্লাস আপলোডের সময় আসলে দেয়া থাকে, নো প্রবলেম। আমরা চিন্তা করতেছি ইন টোটালে 3টা পার্টে অথবা 2টা পার্টেও হয়ে যেতে পারে, এটাকে তোমাদেরকে দেওয়া হবে। মানে আমি কেন 3টা বার 2টা বলছি, আমি 3টা পার্টে এটাকে টেক করবো, বাট যদি দেখা যায় টাইম মেনটেন্যান্সটাতে, কারণ আমরা চাচ্ছি যতটা কম্প্যাক্ট করে তোমাকে দেওয়া যায়। কারণ তোমার আসলে এইচএসসি পরীক্ষাটা বেশ কাছাই গেছে এবং সত্য কথা বলতে আমার তো কেমিস্ট্রি একটা সাবজেক্টের একটা চ্যাপ্টার খালি পড়া নাই রে ভাই। আমার তো আসলে বলতে গেলে দেখা যাবে যে এখনও 50% থেকে 60% সিলেবাস স্টিল বাকি। বলো বুকে হাত রেখে, এরকমই হবে না ঘটনাটা? তো তাহলে অবশ্যই অন্যান্য সাবজেক্টেরও তো ইম্পর্টেন্স আছে, সেগুলোকে চিন্তা করতে গেলে অবশ্যই আমাদেরকে এই জিনিসটা একটু মেনটেন করে যতটা মানে যা এক্স্যাক্ট দরকার সেই জিনিসগুলোকে ইনকর্পোরেট করা যায়। বাট কোনো কিছুকে কম গুরুত্বপূর্ণ দেওয়া বা কোনো কিছুকে বাদ দিয়ে দেওয়া এরকমটা কখনোই হবে না। অ্যাটলিস্ট আমার কেমিস্ট্রি ক্লাসের ভিতরে ইনশাল্লাহ হবে না, এটা নিয়ে কোনো চিন্তা নাই ভাই। তুমি ফুললি ফোকাস থেকে আমি ক্লাসে যে কন্টেন্টটা পড়াবো সেই কন্টেন্টটাই খালি পড়ে রেখো, নোট করে রেখো। ম্যাটেরিয়াল তোমাকে দিয়ে দেওয়া হবে, সেখান থেকেও নোটগুলো করে নিও। ইনশাল্লাহ তুমি এমসিকিউ প্লাস সিকিউ বোর্ডের ভিতরে কোনো ঝামেলা পোহাবে না। অ্যাডমিশনে যে সেম আমি বলে দিব যে এই জায়গাতে আমি এতটুকু পড়াইছিলাম, এখন এসে এতটুকু পড়ো, ইনশাল্লাহ অ্যাডমিশনটাও ক্লিয়ার হয়ে যাবে, কোনো চিন্তা নেই। সো ভাইয়ের উপর ভরসা রাখো। চলো আমরা শুরু করি। আচ্ছা, আমরা পার্ট ওয়ানে আসলে কতদূর পর্যন্ত পড়বো? পার্ট ওয়ানের ভিতরে মানে পরে আবার মার্চ করা হয়ে যেতে পারে। যাই হোক, কোয়ান্টাম সংখ্যা মানে অ্যাটলিস্ট দ্রাব্যতা অন্তত এখানে পড়বো না, দ্রাব্যতাটা আলাদা পার্টে পড়বো, ঠিক আছে? তো আমি কোয়ান্টাম সংখ্যা পর্যন্ত এই পার্টটা নিব, তারপরে আবার যুক্ত করা হয়ে গেল তো যুক্ত হয়ে গেল, তো তুমি ওটা দেখে নিও আর কি, নো প্রবলেম। সো সম্পূর্ণ একেবারে টু দ্য পয়েন্ট এখান থেকে শুরু করে এখানে কিন্তু আমাদের পরমাণু মডেল, পরমাণুর মৌলিক কণিকা টনিকা সব কিছু খুব খুব গুরুত্বপূর্ণ। চলো আমরা শুরু করি। আচ্ছা, প্রথমতই যে জিনিসটা সেটা হচ্ছে পরমাণুর মূল কণিকা। পরমাণুর মূল কণিকাটা কত ধরনের ভাই বলো তো? 3 ধরনের, তাই না? এখানে আমার যেটা দেওয়া আছে সেটা হচ্ছে পরমাণুর মূল কণিকা, স্থায়ী মূল কণিকা, এরকম কথা। আমরা জানি যে আমাদের পরমাণুর মূল কণিকা হচ্ছে 3 ধরনের। ওকে, তো আমি এখন যে কাজটা করব তোমাকে সুন্দর মতন এটার পরে এটাকে লিখে তোমাকে আমি জিনিসটা বুঝাতে চাচ্ছি যে আমাদের পরমাণুর মূল কণিকা কয় ধরনের? 3। আমাদের কিন্তু কোনো তাড়াহুড়া নেই, মানে তাড়াহুড়া নেই কোন সেন্সে যে ওরে বাপরে মানে তাড়াহুড়া করে ইম্পর্টেন্স জিনিস আমরা ছেড়ে দিলাম, না, এরকমভাবে কখনোই না। আমরা সব শেষ করব, সব কম্প্যাক্ট করে, মানে একেবারে যতটুকু টু দ্য পয়েন্ট করে। প্রয়োজনে তুমি হচ্ছে যে জায়গাগুলো তুমি পারো সেই জায়গাগুলোকে তুমি 2x-এ করে নাও, রিভিশন করে নাও, নো ইস্যুস। ওকে, সো মূল কণিকা আসো। মূল কণিকার ভিতরে প্রথমটা যেটা সেটা হচ্ছে আমাদের স্থায়ী মূল কণিকা, স্থায়ী। তারপর এটা হচ্ছে ভাই অস্থায়ী, অস্থায়ী। এবং পরের যেটা সেটা হচ্ছে আসলে কম্পোজিট। কম্পোজিটের একটা আলাদা নাম আছে, আবার কম্পোজিটের একটা এক্সট্রা নাম আছে ভাই, সেটাকে বলা হয় হচ্ছে কম্পোজিট কণা, বা এটাকে বলা হয় ভাই ভারী কণিকা। এই নামগুলো কিন্তু জেনে রাখবা, হ্যাঁ? ভারী কণিকা। ওকে, বলো তো লেখা টেখা থেকে সব কিছু ক্লিয়ার কিনা? আমি খালি একটু দেখে নিই। ক্লিয়ার না সব কিছু ভাই? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। ওকে, সো এই 3টা ভাগে মেইনলি ভাগ করা যায়। একটা হচ্ছে স্থায়ী, একটা হলো অস্থায়ী, এবং আরেকটা হচ্ছে কম্পোজিট বা ভারী কণিকা। খুবই ভালো কথা। চলো আমরা এগুলাকে একটু ধরে ধরে পড়ি বা বুঝি যে এসব আসলে জিনিসটা কি। দেখো, তুমি যদি এই খাটাখাটনিটাই যেটা এখন এসে করার জন্য ডিটারমাইন্ড হইছো সেটা যদি ওই একাডেমিক লাইফে তখনই করে ফেলতা, তাহলে কিন্তু আজকে অনেকখানি আমরা আগে থাকতাম। এবং এর মধ্যে অনেকেই করে রাখছো আমি জানি। সো তাদের জন্য অনেক অনেক শুভকামনা অবশ্যই। তারা আমার এই রিভিশনটুকু কমপ্লিট করলেই হোপসো ভালো একটা ফলাফল এখান থেকে বের করে নিয়ে আসতে পারবে। ওকে, তো আমরা এটা কেন করলাম? আমরা এদেরকে উদাহরণ লাগবে। এই যে এই স্থায়ী মূল কণিকা, এরা সব খুব সহজ। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। আমাকে এত ভেঙে লেখাইস না, তোরা জানিস ইলেকট্রন প্রোটন নিউট্রন এদের কিছু বৈশিষ্ট্য জানতে হবে। এটা আমরা মনে রাখতে পারি হচ্ছে ইট পরে নিচে দিয়ে। ইনশাল্লাহ তোমরা এটা করছো, পরে পরে নিচে নিচে দিয়ে। এটা কি, এই কে কাকে আবিষ্কার করছে সেটার নাম করার উপায়। এই যে ইট যেটা সে পার্টটুকুকে আমরা বলতেছি আসলে ইট যেটা সে পার্টটুকু হচ্ছে আসলে যে ইলেকট্রন। ইলেকট্রন হচ্ছে ইট, এটা দিয়ে আসে হচ্ছে জে থমসন, থ দিয়ে, হ্যাঁ। থমসন বানান কি লিখলাম বলতো? থমসন। ওকে, থমসন, জে থমসন। পরে দিয়ে মানে হচ্ছে প্রোটন। প্রোটনটা কে ভাই? রাদারফোর্ড সাহেব। তো বর্তমানে আসলে রাদারফোর্ড বলা হয় না, বর্তমানে বলা হয় যে গোল্ডস্টাইন সাহেব আগেই আবিষ্কার করে দিয়েছেন। ওই জন্য আমি এখানে তোমাকে স্ল্যাশ দিয়ে আসলে বলে দিব যেটা গোল্ডস্টাইনও হইতে পারে। কি নাম বলো? গোল্ডস্টাইনও, যেটা থাকবে আসলে দুইটাই থাকলে গোল্ডস্টাইন হবে হচ্ছে উত্তর, যেহেতু বর্তমান প্রকাশনার বই এটা আছে। ওকে, নিচে
এন দিয়ে কি আসলে চ্যাডউইক, মানে নিউটনটা কে আবিষ্কার করছেন? চ্যাডউইক। এগুলাতে কোনো ঝামেলা নাই, এগুলাতে উনি আবিষ্কার করছেন আসলে, চ্যাডউইক। এই সাল মনে রাখাটা খুব বেশি জরুরি না, ইচ্ছা তোমার। এদের বাকি বৈশিষ্ট্য মনে রাখতে হবে, এদের চার্জ মনে রাখতে হবে, ভর মনে রাখতে হবে, মনে রাখার কিছু নাই। এত পরিমাণে ম্যাথ বা ক্যালকুলেশন বা এত বারবার আসবে যে আসলে মনে হয়ে যাবে। ওকে, সো চলো, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এই তিনজনই হচ্ছে স্থায়ী। অস্থায়ীগুলো আমাদেরকে জানতে হবে, মেলাগুলো অস্থায়ী আছে ভাই। কে কে? যেমন চলো আমরা শুরু করি অস্থায়ী মূল কণিকাদের নাম টামগুলো একটু শুরু করি। ফার্স্টেই শুরু করতেছি, ধরো প্রথমে হচ্ছে মেসন। মেসন আমার ফ্রেন্ডের একটা প্ল্যাটফর্ম, ওই জন্য আমার বারবার খালি মেসনটা দিয়ে শুরু হয় আসলে। মেসন, পাইয়ন, ওরা এগ্রি ভর্তি নিয়ে কাজ করে আর কি। তো যাই হোক, কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় পাইয়ন। তারপরে চলো হচ্ছে গ্লুয়ন। মেসন, পাইয়ন, গ্লুয়ন। তারপরে হচ্ছে গ্রাভিটন। গ্রাভিটন। তারপরে নিউট্রিনো। নিউট্রিনো। অ্যান্টি নিউট্রিনো। অ্যান্টি নিউট্রিনো। নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো। নিউট্রিনো। ফোটনও থাকে এখানে ভাই, ফোটন। তারপর আমার তোমার সবার পছন্দের পজিট্রন, যাকে দেওয়াই হয়নি। এই যে কথাগুলো বললাম না, এই কয়টা মনে রাখতে পারলে হয়েছে ইনশাল্লাহ, তাহলেই হবে আশা করি। ওকে, আচ্ছা, এরপরে চলো কম্পোজিট কণিকা। কম্পোজিট কণিকা কয়টা ভাই? দুইটা, ফিক্সড। কম্পোজিট কণিকা কয়টা? দুইটা। একটা হচ্ছে আলফা কণা। আলফা কণা। আলফা কণাটা কি? এখানে কিন্তু অনেকবার অনেক অ্যাডমিশন টেস্টে আসছে, সো এগুলোকে মিস করা যাবে না ভাই। আলফা কণা হচ্ছে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। দ্বিধনাত্মক, এটার মানে আমি হচ্ছে ধরো একেবারে ডেফিনেশন লিখে দিলাম, দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। হিলিয়াম নিউক্লিয়াস। দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস মানে কি আসলে? অনেকটা এরকম না, এই যে হিলিয়াম নিউক্লিয়াস দ্বিধনাত্মক মানে কি? দুইটা অবশ্যই ইলেকট্রন ত্যাগ করে দিছে। আর এটার ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যাটা আমি লিখে দিলাম। আমি তোমাকে এটা আবার ডিটেলসে বুঝাবো যে কোথায় ভর সংখ্যা লিখতে হয়, কোথায় পারমাণবিক সংখ্যা লিখতে হয়, সব বুঝাবো। যে আইসোটোপ একটু পরে পড়াবো তো। আচ্ছা, এটা হচ্ছে একটা আলফা কোণা। আর দ্বিতীয় একজন আছে পাবলিক, এই পাপি হচ্ছে কে? ডিউটেরন কোণা। ডিউটেরন কোণা করা হয়ে গেছে। ডিউটেরন কোণা। ডিউটেরনটা কোণাটাকে হাইড্রোজেনের 6টা মতন আইসোটোপ হয়, তার ভিতরে 3টা আইসোটোপ মোটামুটিভাবে অ্যাভেলেবেল থাকে। 3টা আইসোটোপ কে কে ভাই বলো তো? এই যে হাইড্রোজেন 1 যেটা আমাদের নর্মাল, যেটা সাধারণভাবে যাকে পাওয়া যায় সেটাকে বলা হয় প্রোটিয়াম। তারপরেরটাকে বলা হয় ভাই ডিউটেরিয়াম, যেটা হচ্ছে 2, হাইড্রোজেন 2 1, প্রোটিয়াম, ডিউটেরিয়াম। তারপরেরটাই হচ্ছে আসলে ট্রিটিয়াম। তারপরেরটা কি আসলে? ট্রিটিয়াম 1 3, এরকম ভর সংখ্যা থাকে তার 3। তো এই যে মধ্যের যেটা আছে না ভাই, এ পাবলিককে চিনে রাখো, এই যে মধ্যের যেটা আছে, এই মধ্যেরটার যেটা আয়ন ফর্ম, সেটাই হচ্ছে ডিউটেরন কোণা। এটাই হচ্ছে ডিউটেরন কোণা। এটাকে কিন্তু আসলে ডি দ্বারাও প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয় বলো? ডি দ্বারাও প্রকাশ করা হয়। এজন্য সাধারণ পানিকে বলা হয় হচ্ছে সাধারণ পানি H2O। হ্যাঁ, এই এইচটা কোনটা আসলে? এই এইচ, সাধারণ পানি হচ্ছে H2O। এই এইচটা হচ্ছে ভাই যে এটা, এটা। আর ভারী পানি নামে একটা জিনিস আছে কিন্তু, কি নাম? ভারী পানি। ভারী পানি আছে, ভারী পানি নামে একটা জিনিস আছে, সেটাকে বলা হয় কি? D2O। এই ডিটাকে আসলে, এই ডিটা হচ্ছে ভাইয়া এই পাপি পাবলিক। বলো, কত কিছু জানলা, কত কিছু শিখলা, বুঝে যাবে বা এরকমভাবে শিখলে মনে থাকবে তো সব কিছু আমাদের? ওকে, আশা করি মনে থাকবে। তো তাহলে এদের কিন্তু এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, এটা মাস্ট মনে রাখা, মাস্ট মনে রাখা, মনে রাখা মাস্ট। বাংলিশে লিখে ফেললাম, ঠিক আছে? ওকে, ঠিক একই রকমভাবে এটাও মাস্ট। মাস্ট যখন কন্টেন্টগুলো তুমি দেখবা বা পড়বা তখন যেন এগুলো একেবারে ক্লিয়ার থাকে। ওকে ভাই, তাহলে চলো আমি পরের পার্টটাতে যাই। ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের কিছু বৈশিষ্ট্য জেনে ফেলি। ইলেকট্রনের যেটা আধান এবং প্রোটনের যেটা আধান সেটা কিন্তু সমান। কত? 1.6 × 10⁻⁻19 কুলম্ব একটি ইলেকট্রন বা একটি প্রোটনের আধান। আচ্ছা, আর এত কুলম্ব, এবং যেটা ভর, সে ভরটা আমাদেরকে ভালো করে জানতে হয়, ওদের খালি প্লাস আর মাইনাসটা জানতে হবে। নিউট্রনের কোনো আধান নাই, এই হচ্ছে বেসিক কথা। এই যে দেখো, দেখি, নিউট্রনের কোনো আধান নাই। এই প্রোটনের ভরটা হচ্ছে প্লাস, ইলেকট্রনেরটা হচ্ছে মাইনাস, বাট পরিমাণটা হচ্ছে সেম, তাদের আধানটা হচ্ছে সেম। এখন যদি ভরের কথা চিন্তা করি, ইলেকট্রনের ভরটা তুলনামূলকভাবে অনেক নগণ্য। এটাকে কত? এটা এই যে 9.11 × 10⁻⁻28 গ্রাম,
বা তুমি বলতে পারো যে 10⁻³ কেজি। এই যে এই ইউনিট কনভার্সনগুলোতে একটু প্রো হইতে হবে তোমার, তাহলে তোমাকে ইনশাল্লাহ এগুলার ম্যাথটাতে হ্যান্ড ক্যালকুলেশনও কেউ আটকাতে পারবে না। তোমার তো এইচএসসি পর্যন্ত ক্যালকুলেটার দিয়ে ক্যালকুলেশন আছেই, সো চিল আমরা এখন ক্যালকুলেটার দিয়েই করবো আর কি। প্রোটনের ভরটা কত ভাইয়া? এই 1.673 ইন্টু 10⁻27 যদি দিয়ে দিই তাহলে হচ্ছে কেজি একবারে, আর 24 দিলে গ্রাম। আর নিউট্রনের ভর যেটা, এটা হচ্ছে একটু বেশি 1.675 ইন্টু 10⁻27 সেম কেজি। এটা হচ্ছে নিউট্রন, এটা হচ্ছে ভাই প্রোটন, আর এটা হলো আমাদের কে? ইলেকট্রন বাবাজি। এদের প্রত্যেকের ভর। এখন যদি আমি চিন্তা করি আপেক্ষিক আধান, মানে ইলেকট্রন মানে প্রোটনের ভর দিয়ে সবাইকে ভাগ করব, তাহলে আপেক্ষিক আধান এটাতে কত হবে? প্রোটনের যেটা মানে আধান সেটা দিয়ে ভাগ করো, আলটিমেটলি কত? 0/0 মানে কত? আসলে 0। এটা যদি চিন্তা করি তাহলে হচ্ছে এর আপেক্ষিক আধানটা কত হবে আমাদের? প্রোটনেরটা +1, এই যে আপেক্ষিক আধান +1। আর যদি এটা দিয়ে ভাগ করি তাহলে কত হয় আমাদের? -1। এরকম হয় না? -1, এটাই হচ্ছে। সো এটা হচ্ছে আপেক্ষিক আধান। আর এটা রিলেটিভ মাসের কথা বলতেছে। রিলেটিভ মাসটা বোঝাচ্ছে যে প্রোটনের মাস দিয়ে আমি সবাইকে ভাগ করতেছি। প্রোটনের মাস দিয়ে যদি আমি এটাকে, যে এর মাসটাকে ভাগ করি, আসলে এটা আসলে 0-র কাছাকাছি থাকে, মানে অনেক কম থাকে। ওই জন্য এখানে টেন্স টু এটাকে 0 বলা হয়েছে। দেখো এটা উপরে থাকবে, নিচে সবার প্রোটনের মাস হবে। এই যে প্রোটনের মাস 1 আসছে, সেজন্য এটা আমাদের খুব বেশি জরুরি না এই সকল জিনিসপাতি, প্যারা নাই। আমাদের দরকার হচ্ছে এই যে এই একটা জিনিস মাস্ট। ওকে, আচ্ছা চলো কিছু কোয়েশ্চেন দেখে ফেলি। ফার্স্টে, প্রোটনের প্রকৃত ভর কত হবে? তাহলে সেটা হচ্ছে 1.673 ইন্টু 10⁻24 গ্রাম, অথবা কেজিতে থাকলে -27 কেজি। ইজি না জিনিসগুলো? তাহলে এখানে সবগুলো গ্রামে আছে, তাহলে -24 সবগুলাতেই আছে। এখন 1.673 নাকি 675? 673 অবভিয়াসলি, মানে সি আমাদের রাইট আনসার হচ্ছে সি। ওকে, পরেরটা, কোন কণিকার স্থায়িত্ব সবচেয়ে কম? অস্থায়ী মূল কণিকা যারা, তারা তো অস্থায়ী মূল কণিকা কারা ছিল? ইলেকট্রন প্রোটন নিউট্রন তো আমাদের স্থায়ী কণিকা ছিল। অস্থায়ী মূল কণিকা কারা ছিল বলো তো? এই যে এখানে কি দেখো তো ভাই, ডিতে ইলেকট্রন প্রোটন নিউট্রন ছাড়া যে আছে মেসন। ইভেন মেসন তো আমি উদাহরণে লিখছিলাম। সো তাহলে ইলেকট্রন প্রোটন নিউট্রন যে স্থায়ী এটা তুমি জানো, তাহলে ওই তিনটাকে বাদ দিয়ে চাইলে ডি উত্তর হবে। আর ডিরেক্ট তুমি ডি যদি জানো তাহলে ডি তো সঠিক উত্তর হইলই, ইচ্ছা। তারপর রাইট আনসারটা কি? মেসন। দেখছো, মেসন। ওকে, এরপরে ডিরেক্ট কোশ্চেনে চলে আসছে। আমরা থিওরিটা আলোচনা করে কোশ্চেনের ভিতরে ঢুকছি। দেখো থিওরিটা কি? আইসোটোপ, আইসোটোন, আইসোবার, আইসো ইলেকট্রনিক। চলো জিনিসগুলো তাহলে শিখে ফেলি। এখানে যাই, এখানে তোমাকে একটা সুন্দর মতো স্লাইড দিয়ে দিই। এই টপিকের আমরা নাম দিব হচ্ছে যত সব আইসো, কাইন্ড অফ এরকম যত সব। আচ্ছা, তো যত সব আইসো বোঝার জন্য আমার কিছু জিনিসপত্র ফার্স্ট অফ অল বোঝা লাগবে। আমি সেটা আগে এখানে তোমাদেরকে একটু বুঝাই দিই, হ্যাঁ। এই জিনিসটা আমরা আগে জেনে রাখবো। এটাকে একটু এদিকে নিয়ে আসি, হ্যাঁ এখানে বুঝাইলেই হবে। ওকে, এটা কি বুঝাবো আমরা? আসলে এটা জিনিসটা বুঝাবো হচ্ছে ভাই এইরকম। দেখো এই একটা এক্স, এই একটা মৌল লিখলাম আমি, হ্যাঁ। এটা হচ্ছে একটা, ধরে নাও কোন একটা মৌলের প্রতীক। এই মৌলের প্রতীকটাকে আমি দেখো কি দিয়ে লিখতেছি। আচ্ছা ওকে, আগে আমরা হচ্ছে যে এটা দিয়ে ফেলি। ধরে নাও এই মৌলের প্রতীকের ক্ষেত্রে এখানে দিলাম আমি হচ্ছে প্লাস বা মাইনাস দিয়ে এন। ওকে, এখানে দিলাম হচ্ছে ভাই আমি ডি, এখানে দিলাম হলো আমি হচ্ছে দিলাম না, এটা দিতে হয় আসলে, আমি আমার পছন্দ অনুযায়ী দিচ্ছি, এরকম না। এটা হচ্ছে এ, এটা হচ্ছে ভাই জেড। এই প্রত্যেকজন আসলে কে বা কি? চলো এই প্রত্যেকজনের পরিচয় আমরা শিখে ফেলি। এ বাবাজি তুমি আসলে কে? এ বাবাজি হচ্ছে জেড বাবাজি তুমি আসলে কে? চলো আগে জেড দিয়ে শুরু করি। জেড হচ্ছে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা, মানে পারমাণবিক সংখ্যাটা এখানে লিখতে হয়, পারমাণবিক সংখ্যা জেড। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ভর সংখ্যা, মানে ভর সংখ্যাকে উপরে লিখবো আমরা এবং এ দিয়ে প্রকাশ করব। এছাড়াও এটার একটা অপর নাম আছে, সেটা খুব গুরুত্বপূর্ণ, প্রায় ভর্তি পরীক্ষায় আসে, মেডিকেল পরীক্ষায় যে কয়বার আসছে আল্লাহ জানে। নিউক্লিয়ন সংখ্যা, এটার আরেকটা নাম কি বললাম আমরা? নিউক্লিয়ন সংখ্যা। ভেরি গুড। এরপরে হচ্ছে যে ডি দিয়ে কি বোঝানো হয়? ডি দিয়ে হচ্ছে অণু বা অণুর সংখ্যা, আসলে অণুর সংখ্যা, মানে এই যে নিচে পাশে যেটা লেখা হয় এটা হচ্ছে অণুর সংখ্যা। যেমন ধরো ফসফরাস 4, P4 হবে, P4 মানে কত? ফসফরাসের 4টা। তারপরে হতে পারে হচ্ছে সালফার কত? 8 আকারে থাকে। অক্সিজেন হচ্ছে কত? 2 আকারে থাকে। এই যে উদাহরণগুলো, বুঝছো? ঠিক একই রকমভাবে প্লাস মাইনাস এন দ্বারা কি বোঝাচ্ছে? প্লাস এন দ্বারা বোঝাচ্ছে হচ্ছে ত্যাগকৃত ইলেকট্রন সংখ্যা, হ্যাঁ।
আর মাইনাস এন দিয়ে বোঝাচ্ছে হচ্ছে গ্রহণকৃত ইলেকট্রন সংখ্যা, গ্রহণকৃত ইলেকট্রন সংখ্যা। ক্লিয়ার না জিনিসটা? ত্যাগকৃত ইলেকট্রন সংখ্যা এবং মাইনাস এন দিয়ে কি বোঝাচ্ছে? গ্রহণকৃত ইলেকট্রন সংখ্যা। এখন এটা আমাদের বোঝা শেষ। এখান থেকে আমরা নিউট্রন সংখ্যার জিনিসটা শিখবো। তাহলে নিউট্রন সংখ্যা কি? প্রোটন সংখ্যা পাইলাম, ইলেকট্রন সংখ্যা তো ওখান থেকে পাচ্ছি, তারপরে প্রোটন আর ইলেকট্রন যদি এরা চার্জ নিউট্রাল হয় তাহলে তো সমানই থাকে, ভর সংখ্যা পাচ্ছি। তাহলে নিউট্রন সংখ্যাটা কি? ভর সংখ্যা ভিতরে থাকে হচ্ছে মেইনলি নিউট্রন সংখ্যা, মানে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা যোগ করে পাই হচ্ছে ভর সংখ্যা। তাহলে আমরা যদি ডিরেক্ট চাই যে নিউট্রন সংখ্যা একেবারে একাডেমিক লেভেলের পড়াশোনা বলতেছি, তাই না ভাই? এ মাইনাস জেড। যাদের কমপ্লিট আছে তারা কিন্তু ওই যে বললাম 2x স্পিডে একটা রিভিশন কমপ্লিট করে ফেলবা। আর যারা স্টিল না বুঝতেছি ভাই ভালোই তো লাগতেছে, ঠিকই আছে, তারা অবশ্যই টোটালটা কমপ্লিট করবা। এ মাইনাস জেড। বলো ইন্টারনালে ক্লিয়ার না এখন এই জিনিসটুকু? ওটুকু আমার দেখানো শেষ। এবার ওটুকু যদি দেখানো হয়ে যায় তাহলে বলো তো ভাইয়া, এবার আমি যত সব আইসোর ভিতরে কাকে কাকে লিখতেছি দেখো। প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে আমার তোমার সবার পরিচিত আইসোটোপ। আইসোবার, আইসোটোন, আইসো ইলেকট্রন, আইসো ডায়াফার, আইসো স্টার। হ্যাঁ, অনেক কিছু হয়। আমরা ডায়াফার, আইসো স্টার দরকার নাই, অ্যাডমিশনেও প্রয়োজন পড়ে না। কেউ দেখায় আর কি, ভাইয়ারা কিছুটা তোমাদেরকে নতুনভাবে অ্যাট্রাক্ট করার জন্য, আকর্ষণীয় করার জন্য দেখায়। তো আমি তোমাকে বলবো যে তুমি যখন এখন এসে রিভিশন করতেছো, তোমার প্রয়োজনীয় জিনিসগুলোতে মাথায় নিয়ে একটু প্রেশার করো, অপ্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে মাথায় নিয়ে প্রেশার করো না, ঠিক আছে? সো আইসো ইলেকট্রনিক পর্যন্ত ফার এনাফ। আইসো ইলেকট্রনিক এটা তুমি অটোমেটিক্যালি পেরে যাবে, আইসো ইলেকট্রনিক জিনিসটা। এখন আমি এখানে তোমাকে লিখে দিচ্ছি, দেখো এখানে লিখবো হচ্ছে ভাই প্রোটন, এখানে দিব হচ্ছে ভাই ভর সংখ্যা, এখানে দিব হচ্ছে ভাই নিউট্রন। ঠিক আছে? এখন আমি এখানে যে কাজ করব সেটা হচ্ছে তোমাকে সিম্পল একেবারে বলে বুঝিয়ে দিচ্ছি যে আমি এখানে কি কাজ করতে চলেছি। এই কাজটাই করতে চলেছি, কিচ্ছু না, এই কাজটাই করতে চলেছি। ওকে, এই যে এরকম আমি এখানে থেকে যেন তোমার বুঝতে খুব সুবিধা হয়, দ্যাটস ওয়াই আর কি এরকম কাজ কাহিনী করা। চেঞ্জ করতে হবে রে ভাই, বোর্ড টোটগুলা পুরান হয়ে গেছে মনে হচ্ছে। আচ্ছা যাই হোক, দেখো কি কাহিনী করতেছি, এই কাহিনী করতেছি যে কোনটাতে কে সমান হবে এমন, এটা আমরা টিক চিহ্ন দিয়ে দিব, বুঝছো? চলে আসো দেখাই। আইসোটোপ, পি ফর কি? প্রোটন, তার মানে এখানে প্রোটন সংখ্যা সমান হবে। তো যেটা যেখানে সমান সেটা হচ্ছে গ্রিন লাইন, সমান। তাহলে সমান হবে না কে এখানে? দেখো যেটাতে টিক চিহ্ন দেওয়া সেটা মানে সমান, তাহলে সমান হবে না কে? যারা হবে না তারা রেড। ভর সংখ্যা সমান হবে না, নিউটন সংখ্যা সমান হবে না। আইসো বার ফর আর অ্যান্ড ভর, মানে আর বার মানে হচ্ছে ভর। তাহলে ভর সংখ্যাতে কে সমান হবে? এই ভর সংখ্যা সমান হবে। তাহলে সমান হবে না কে? বাকি দুইজন। প্রোটন সংখ্যা সমান হবে না, নিউটন সংখ্যা সমান হবে না, বাকি দুইজন ভিন্ন হইতেই হবে। ওকে, এরপরে চলে আসো আইসোটোন। এন ফর নিউট্রন, তার মানে নিউটন সংখ্যা সমান হবে। এই যে দিয়ে দিলাম নিউটন সংখ্যা সমান, তার মানে সমান হবে না কে? ভর সংখ্যা এবং আমাদের প্রোটন সংখ্যা, এরা হবে না সমান। ক্লিয়ার? ওকে, এখন তুমি বলতে পারো তাহলে আইসো ইলেকট্রনিকে কি ভাই? এখন তুমি নিজেই বুঝে গেছো আইসো ইলেকট্রনিকে আসলে ইলেকট্রন সংখ্যা সমান হবে। কে সমান হবে বলো? কে সমান হবে? ইলেকট্রন সংখ্যা সমান হবে। ওই জন্য আমরা টোটালটাকে লিখতেছি ইলেকট্রন সংখ্যা সমান। আর কেউ সমান হইলো কি না হলো এটা দেখার আমার কিচ্ছু নাই, উপরের তিনটাতে আমরা খালি এই জিনিস দেখবো। ওকে, এখন ভর সংখ্যাকে আসলে কি দ্বারা রিপ্রেজেন্ট করা হয় বলো? ভর সংখ্যা মানে প্রোটন সংখ্যাকে রিপ্রেজেন্ট করছিলাম আমরা হচ্ছে জেড দ্বারা, ভর সংখ্যাকে এ দ্বারা, নিউটন সংখ্যাকে আসলে এন দ্বারা করতে পারো তুমি, ঠিক আছে? ওকে, এই
এখন আরেকটা ইনফরমেশন আমি দিয়ে রাখবো, সব থেকে সহজে নির্ণয় করা যায় হচ্ছে একে এবং একে। কেন? কারণ একে দেখলেই বোঝা যায় যে এ ভর সংখ্যা, যাদের এ সমান হবে তারাই তো আইসোবার। ভর সংখ্যা এটা না আইসোবার, ভর সংখ্যাতে কে সমান? আইসোবার। ভর সংখ্যা সমান মানে আইসোবার। যাদের হচ্ছে জেড সমান, এটাও তো দেখলে বোঝা যাবে, জেড সমান মানে হচ্ছে তারা কি? আইসোটোপ। এখন আমি তোমাকে এখান থেকে একটা এক্সট্রা ইনফরমেশন দিই। আইসোটোপ যে জিনিসটা, সেটা হচ্ছে একই মৌলের মানে একই পরমাণুর মৌল, কাইন্ড অফ বলতে পারো। হ্যাঁ, মানে একই মৌলের কয়েকটা ডিফারেন্ট রূপ, একই মৌল। যেমন হাইড্রোজেন হলে হাইড্রোজেনই হবে। এই যে ধরো আমরা এখানে হাইড্রোজেন লিখছিলাম না, এই যে সরি একেবারে শুরু স্লাইডের দিকে যে হাইড্রোজেন লিখছিলাম না, এটা প্রত্যেকটা কি দেখো এই যে তার প্রোটন সংখ্যাটা সমান না ভাই, তার মানে এরা তিনজন কি পরস্পর আইসোটোপ। দেখো সবাই কি হাইড্রোজেন আছে না, মানে দেখলেই বোঝা যায় যে হচ্ছে প্রোটন সংখ্যা হবে সমান হবে, মানে আইসোটোপ হবে। সো এই হচ্ছে আমাদের এখানকার কাহিনী। কথা বুঝা গেছে না ভাইয়া? ওকে, তাহলে আমাদের জন্য ডান। এটাকে কি বলতে পারি আমরা? একটা এক্সট্রা ইনফরমেশন দিই, একই মৌলের পরমাণু, একই মৌলের পরমাণু, কিন্তু অন্য প্রত্যেকটাই আসলে ভিন্ন হবে, ভিন্ন মৌলের পরমাণু হবে। আইসো বার বলো, আইসো টোন বলো, আইসো ইলেকট্রনিক বলো, এটা সবাই আসলে ভিন্ন মৌলের হবে, মাস্ট বি। তো যাই হোক, তাহলে আইসো ইলেকট্রনিক চাইছিল আমার, এটা কোন বছরে চাইছিল? ধরো তোমাদের থেকে 3 বছর আগে চাইছিল যে আইসো ইলেকট্রনিক কে, মানে আইসো ইলেকট্রনিকের সেট কোনটা যেখানে ইলেকট্রন সংখ্যা সমান। দেখো তো সোডিয়ামে ইলেকট্রন কয়টা আছে? 10টা। ক্যালসিয়ামে কয়টা আছে বলো তো ভাই? 18টা আছে। স্ক্যান্ডিয়ামে কয়টা আছে ভাই বলো তো? 18টা আছে। তাহলে এটা কি মিলতেছে? এর সাথে তো এটা মিলতেছে না, তার মানে এটা অবশ্যই হবে না। পটাশিয়াম, ক্লোরাইড, ম্যাগনেসিয়াম, স্ক্যান্ডিয়াম, এটাও মিলবে না। কেন মিলবে না? কারণ পটাশিয়াম ঠিক আছে কিন্তু ক্লোরিন ঠিক আছে, ম্যাগনেসিয়াম 2+ মানে সেখানে কয়টা? 10টা। তাহলে এখানে তো আছে হচ্ছে ভাই আসলে 18টা, তাহলে 10টা মিলতেছে না। সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, ক্লোরাইড, এখানে সবগুলাই মিলতেছে, সোডিয়াম মিলতেছে, ম্যাগনেসিয়াম মিলতেছে, অ্যালুমিনিয়াম মিলতেছে, 10টা করে ইলেকট্রন, বাট ক্লোরিনে কয়টা হয়ে গেছে? 18টা, মানে এটাও মিলতেছে না। এখানে দেখো পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, ক্লোরাইড সবগুলো 18টা। দেখো এখানে পটাশিয়াম 19 ছিল, একটা ইলেকট্রন ত্যাগ করছে, 18। ক্যালসিয়াম 20 ছিল, 18। স্ক্যান্ডিয়াম 21 ছিল, 3টা ত্যাগ করছে, 18। ক্লোরাইড 18। তার মানে অবশ্যই ডি। সঠিক উত্তর কোনটা আমাদের? ডি। ক্লিয়ার? কি কনসেপ্টগুলো কি একেবারে ক্লিয়ার হচ্ছে? ওকে, আচ্ছা, এরপরে চলে যাব আমরা হচ্ছে পরমাণু মডেল নিয়ে। খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ আমাদের সিকিউ পার্টের জন্য। সো পরমাণু মডেলের অংশগুলো শুরু করার আগে আমরা প্রথমে এই যে ধারাবাহিকতাটা দেখে নিব এখানে। তো ভাই যেটা বলছিলাম যে আমরা যদি আসলে এটা ধারাবাহিকতাটা দেখি, তাহলে আমরা এই স্লাইডের ভিতরে আসলে সুন্দর মতন ধারাবাহিকতা তোমাকে একেবারে বুঝিয়ে দেওয়া আছে। এই যে দেখো, এই বরাবর ধরে নাও এটা ধারাবাহিকতা চলতেছে, বুঝছো? চলো এটাকে আমরা একটু মোটু করি যেন ভালো মতন বুঝতে পারি জিনিসটা। এই যে দেখে নাও এরকম। এই ধারাবাহিকতাটা কি? সর্বপ্রথম এটা হচ্ছে ধরো মনে করো না সব থেকে আপডেটেড, এর থেকেও কিন্তু আপডেটেড আছে এর পরেরগুলো। আমাদের আসলে এত বেশি কিছু পড়ানো হয় না, বোর্ড পর্যন্ত পড়ানো হয়, যেটা মডেলের ভিতরেও কিন্তু বেশ কিছু সীমাবদ্ধতা আছে, যেগুলোই আমরা পরীক্ষায় লিখে মার্ক পাই আলহামদুলিল্লাহ। বাট কাইন্ড অফ বলতে পারো যে এর আগ সময় পর্যন্ত এটাই ছিল একেবারে রেভলিউশনারি একটা মডেল। যাই হোক, একেবারে ওই এসএসসিতে আমরা পড়ছিলাম যে সেই বাচ্চাকালে ডাল্টন সাহেব বলে গেলেন পদার্থের ক্ষুদ্রের অংশ অবিভাজ্য, এবং সেটাই হচ্ছে আসলে অ্যাটোমা এরকম একটা নাম দিলেন, ওটাই হচ্ছে অণু। আচ্ছা, তো মানে পরমাণু। এরপরে চলে আসলো যে থমসন সাহেব, তার প্লাম্বার এবং পুডিন মডেল। এই মডেলের পরেই চলে আসে আমাদের প্রথম পড়ার মতন মডেল, সেটা হচ্ছে রাদারফোর্ড সাহেব দিলেন, এবং যেই মডেলের ভিতরেও বেশ কিছু সীমাবদ্ধতা ওই সময় হচ্ছে অ্যারাইজ করলো। উনি যেমন বেশ কিছু হচ্ছে যে সার্থকতা নিয়ে চলে আসতে পারছিলেন, যে এই যে এর ভিতরে নিউক্লিয়াস আছে, অধিকাংশ স্থান ফাঁকা, এখানে ইলেকট্রনগুলো ইচ্ছা মতন ঘোরাফেরা করতেছে, এই ঘটনা ঠিক আছে, এবং সম্পূর্ণ ভরটাই নিউক্লিয়াসের ভিতরে পুঞ্জীভূত আছে। আমি কিন্তু অলরেডি বলেই দিচ্ছি আমার স্বীকার্যগুলো, এগুলো কিন্তু তোমরাও জানো, এগুলো কিন্তু মুখস্থ করার কিচ্ছু নাই। তুমি যদি ঘটনাটা জানো যে ওখানে কী ঘটনা ঘটছিল বা উনি ঘটাইছিলেন, তারপরে সেটার প্রেক্ষিতে আসলে স্বীকার্যগুলো কী কী নিয়েছিলেন, ওইটা মানে ওই সিদ্ধান্তগুলো কী কী নিয়েছিলেন, সেটাই হচ্ছে তার সার্থকতা। ওই সিদ্ধান্তের অর্ধেকটি সার্থকতা, অর্ধেকটি হচ্ছে তার কি? সীমাবদ্ধতা। এটুকু গুছিয়ে লিখতে পারলেই হয়েছে। পরমাণু মডেল সম্পর্কে আমাকে সীমাবদ্ধতা এবং সার্থকতা লাগবে, আর কিচ্ছু না। এবং তাও লাগবে কার? একটা হচ্ছে রাদারফোর্ড সাহেবের, আর একটা হচ্ছে বোর সাহেবের, এই দুজনের লাগবে, আর কিছু না। তারপরে এটা তো 1911 সালে উনি দিলেন, এর সাথে সাথে ওনারই শীর্ষ দেখলেন যে যে কিছু সমস্যা আছে ওইটাকে উনি চাইলে এলিমিনেট করতে পারলেন। কত সালে? তার 2 বছর পরে 1913 সালে। বাস শেষ, মেলা কিছু পড়া ডান আমার। এই ধারাবাহিকতাটাই আমরা এখন একটু দেখে ফেলবো। আমরা প্রথমে দেখবো যে উনি পরীক্ষাটা কি করছিলেন। এই যে আমাদের রাদারফোর্ড সাহেব তার পরমাণু মডেলটাকে এরকমভাবে দেখাইছিলেন, এখানে তার কিছু যে সিদ্ধান্ত ছিল, কিছু উৎকৃষ্ট সিদ্ধান্ত, যে অধিকাংশ স্থান ফাঁকা, অধিকাংশ ফাঁকা, এগুলো কিন্তু একেবারে গ্রহণযোগ্য সিদ্ধান্ত। অধিকাংশ ফাঁকা, সম্পূর্ণ ভর কোথায়? সম্পূর্ণ ভরটা কোথায় আছে? নিউক্লিয়াসে। সম্পূর্ণ ভর নিউক্লিয়াসে, ঠিক আছে। এই যে এই জিনিসপত্রগুলো, এগুলো তো সবই উনি দিছিলেন, এগুলো সব কিছুই ঠিকঠাক আছে, ওকে ডান। এই যে রাদারফোর্ড সাহেবের এই কথাবার্তাগুলো, মানে উনি কি পরীক্ষাটা করছিলেন? আলফা কোনা বিচ্ছুরণ পরীক্ষা, আলফা
কোনা বিচ্ছুরণ পরীক্ষা, এই সকল জিনিসপত্রগুলো এখানে কিছু মানে পিচি পিচি ইনফরমেশন আছে যেগুলো খুব গুরুত্বপূর্ণ এবং যেগুলোর ভিতরে একটা মেডিকেল পরীক্ষাতে আসেই। আমি তোমাকে এটা দেখাই দিচ্ছি, নো প্রবলেম। আলফা কোনা বিচ্ছুরণ পরীক্ষা, এর মাধ্যমে উনি আসলে এই সিদ্ধান্তগুলোতে উপনীত হতে পারছিলেন। চলো ওনার পরীক্ষাটা একটু আমরা দেখে ফেলি। আমি যখন ক্লাস মানে এই যে ধরো এসএসসি বাচ্চা কাচ্চাদের যখন পড়লাম তখন এই পরীক্ষাটা ইউটিউবের অটোমেশন থেকে ওদেরকে দেখাইছিলাম। মানে এটা ইজি জিনিস, তুমি দেখবা, তোমার এখন এই বয়সে আসলে দেখার প্রয়োজন পড়ে না, তুমি আসলে এটা পারো কম বেশ। যাই হোক, এখানে উনি পরীক্ষার উপকরণ কিছু ব্যবহার করছিলেন, তার ভিতরে মোস্ট ইম্পর্টেন্ট যে উপকরণ সেটা হচ্ছে এই যে এইটা, সেটা হলো ভাই এক্স্যাক্টলি এইটা, বুঝছো? সেটা হচ্ছে কোনটা? এই যে এইটা, একেবারে মানে ফরজে আইন তোমার জন্য জানা। সেটা হলো এটা সুন্দর মতন মাথায় রাখবা যে মানে কত সেন্টিমিটার পুরু স্বর্ণের পাত, 4টা শূন্য তারপরে 4, 4-এর আগে কয়টা? 4টা শূন্য, জয়টা তয়টা, হিসাবে এরকম এত সেন্টিমিটার পুরু। এবং এটা দিলে কিন্তু সেন্টিমিটার দিতে হবে, হ্যাঁ। এটারই যদি আবার মিলিমিটার ভার্সন দিতে চাও তাহলে কিন্তু এটাতে মানে মিলিমিটার, সেন্টিমিটার থেকে মিলিমিটার করতে গেলে 100 দিয়ে গুণ করে দিতে হবে। আর যদি তুমি চাও, সরি 100 দিয়ে কেন, 10 দিয়ে। আর যদি চাও যে চিন্তা করো যে, ভুল বলতেছি, মিটারের হিসাব করব, 1 সেন্টিমিটার সমান 100, মানে 1 মিটার সমান 100 সেন্টিমিটার, যেটা এটা যদি আমি মিটারে চাই তাহলে আরও 100 দিয়ে ভাগ করে দিব। এই যে এখানে সেন্টিমিটার বা পুরুত্বের হিসাব, পুরুত্বের সোনার পাত। কেন সোনার পাতটাকে উনি ব্যবহার করছিলেন এটার একটা কারণ বলি। এগুলা কিন্তু আমাদের নর্মালি হচ্ছে বোর্ডে আসে না, বাট এটা কোন জায়গার ভিতরে আসে এগুলা বলো তো? অলিম্পিয়াড টাইপের জায়গার ভিতরে আসে। যে স্বর্ণের পাতই কেন, দুনিয়ার এত পাত থাকতে গেলে এটার একটা ম্যালেবিলিটি গুণাঙ্ক আছে। ম্যালেবিলিটি একটা ধাতুর বৈশিষ্ট্য, এটা কাইন্ড অফ। এই বৈশিষ্ট্যটা কার আছে? স্বর্ণের পাতের আছে। সেটা কি? সেটা তুমি যত সূক্ষ্ম পাতলা করে হচ্ছে, যত ইচ্ছা পাতলা করো না কেন, এটা ভেঙে যায় না, ফেটে যায় না, ছিঁড়ে যায় না। বুঝছো ম্যালেবিলিটি গুণাঙ্কটা কি? এরকম ধরো তুমি হচ্ছে যে লোহাকে করতেছো, লোহা একটা পার্ট পরে হচ্ছে ফেটে যাবে না ভেতর থেকে, স্বর্ণ অনেক দূর পর্যন্ত না ফেটে থাকতে পারে। ওই জন্য অনেক পাতলা পুরুত্ব ইউজ করা যায় স্বর্ণকে। কেন করা হয়েছিল এটা? যেন ওখানে মাত্র একটা অ্যাটমকে আর কি আইডেন্টিফাই করা যায় বা যত কাছে যাওয়া যায় ওনার পরীক্ষা অনুযায়ী। ওকে, এরপরে চলো, উনি যেটা আরেকটা জিনিস ইউজ করছিলেন সেটা হচ্ছে জিঙ্ক সালফাইডের প্রলেপযুক্ত পর্দা। এটা কেন? প্রতিপ্রভা সৃষ্টি করার জন্য। কেন? প্রতিপ্রভা সৃষ্টি করার জন্য। মানে মানে আমাকে তো ট্র্যাকে রাখতে হবে। আমি যে আলফা কোনাগুলো ধরে নাও হচ্ছে, আলফা কোনার একটা গান আছে, এই যে ঢিচকাও ঢিচকাও করে যে গুলি করতেছি, ঠিসকাও এরকমভাবে যে গুলি করতেছি, ওটা আসলে কোন দিকে যাচ্ছে? ওটা কি ডিরেক্ট চলে যাচ্ছে, নাকি হচ্ছে বাঁকা হয়ে যাচ্ছে, নাকি আবার টাচ লেগে আমার দিকে ঘুরে আসছে, কই যাচ্ছে আসলে? এই জিনিসটাকে ট্র্যাকে রাখার জন্য উনি চারপাশে, এই যে চারপাশে যে পর্দাটা এখানে ইউজ করা আছে না ভাইয়া, এই যে দেখো এই যে এই পর্দাটা, হ্যাঁ, এই যে এই পর্দাটা যেটা ইউজ করা আছে, এই পর্দাটাই হচ্ছে আসলে, এই পর্দাটাই হচ্ছে আসলে এই জিনিস, হ্যাঁ, এই পর্দাটাই হচ্ছে আসলে এই জিনিস, বুঝছো? এই পর্দাটাই হচ্ছে আসলে এই জিনিস, যে ওই জিঙ্ক সালফাইডের পর্দা, যেন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি, এরকম কই যাচ্ছে সেটা দেখবো আমি। ওকে, তো তারপরে আবার তেজস্ক্রিয় রেডিয়াম। তেজস্ক্রিয় রেডিয়াম, এই তেজস্ক্রিয় রেডিয়াম কেন? এই যে আলফা কোনা তো আমার বিচ্ছুরণ করতে হবে, এই যেখান থেকে যে আমি আলফা কোনা সোর্স হিসেবে এই সকল জিনিসপাতি তোমার এখান থেকে আসে। এই জিনিসগুলো পড়ে রাখবা আর কি। এরপরে আমি তোমাকে বলে দিই যেখানে ঘটনাটা কি কি ঘটছিল। হ্যাঁ, ঘটনাটা উনি কি কি ঘটালেন বা দেখতে পেলেন। পর্যবেক্ষণ হচ্ছে উনি অনেকগুলা দিলেন। তো তারপরে উনি দেখলেন যে অধিকাংশ স্থানই ফাঁকা, মানে যা দিচ্ছি পাস করে যে এটে, যা দিচ্ছি সুন্দর মতন পাস করে যে ওই পাশে যে প্রতিপ্রভা সৃষ্টি করতেছে, স্ফুলিঙ্গ স্পার্ক সৃষ্টি করতেছে। তাহলে আমি বুঝতে পারছি যে ওটা মানে অধিকাংশ স্থান ফাঁকা। আলফা কোনা কি ভাই পজিটিভ না? আলফা কোনার সংকেত আমরা দেখছি না, দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, হিলিয়াম 2 4 2+, এই যে আলফা কোনা, এটা কি ভাই পজিটিভ চার্জ না? দেখো তো, পজিটিভলি চার্জড, এটা হচ্ছে আমাদের পজিটিভলি চার্জড। ওকে, এই যে পজিটিভলি চার্জ, এটা তো বলতেছি পজিটিভলি চার্জ, তার মানে নিউক্লিয়াসে যদি আসলে নেগেটিভ কেউ থাকতো তাহলে তো অ্যাট্রাক্ট করতে পারতেছে না। এখন বাইরে তো ইলেকট্রন ছিল, ওরা কেন অ্যাট্রাক্ট করতে পারতেছে না? কারণ আলফা কোনা, এখানে অলরেডি আলফা কোনার ভর 4, একটা ইলেকট্রনের ভর কত? 9.1 × 10⁻11, মানে সরি -31। হিসাব আছে কত কম কত ছোট, এরকম মানে ধরো হাতি যাচ্ছে আর পিঁপড়া সেটাকে বাধা দেওয়ার চেষ্টা করতেছে, এরকম কাইন্ড অফ। তার থেকেও ছোট, পিঁপড়াও না, তার থেকেও ছোট কিছু, আর হাতির থেকেও বড় কিছু, এরকম। ওকে, তো তাহলে আলটিমেটলি ওকে কোনো মানে ইলেকট্রন তো কোনো প্রভাবই রাখতে পারছে না। তবে হ্যাঁ, ভিতরে এক বাবা জীবন আছে না, পজিটিভ প্রোটন, ও কিন্তু ঠিকই প্রভাব দিতে পারে। কেমন প্রভাব দিতে পারে? যেগুলো ওর কাছ দিয়ে যাচ্ছিল, যে দেখো যেগুলো ওর কাছ দিয়ে যাচ্ছে ওকেও বাঁকাই দিছে, যেগুলো একেবারে সোজা ওই বরাবর যাচ্ছিল ওকেও ফেরত পাঠিয়ে দিছে। এই কাজটাও করছে। অধিকাংশ স্থান ফাঁকা,
আলোকিত করে তুলতেছে, ওই যে সোনার পাতকে বেঁকে সোনার পাতকে ভেদ করে চলে যায় এবং জিঙ্ক সালফাইডের পর থেকে আলোকিত করে তুলছে। অল্প সংখ্যক আলফা কণা তাদের গতিপথ হতে বেঁকে যায়, এই যে বেঁকে যায় মানে খুব ছোট্ট একটা জায়গা দিয়ে বরাবর গেলেই বেঁকে যাচ্ছে, এটা দেখতে পাচ্ছে। তার মানে ছোট্ট জায়গাতে সেম চার্জ মানে কি ও পজিটিভ ছিল, তার মানে পজিটিভ চার্জ যুক্ত কেউ একজন আছে। ওকে, এবং খুবই অল্প সংখ্যক, প্রায় 20,000-এর মধ্যে একটি, কোথাও কোথাও উল্লেখ করা হয় 10,000-এর মধ্যে একটি, বাট হাজারি স্যারের বইয়ে যেহেতু 20,000-এর ভিতরে একটি আছে, তার মানে এটা দেওয়াটা হচ্ছে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। 20,000-এর ভিতরে একটি তাদের মূল পথের গতি সরাসরি বিপরীত দিকে ফিরে আসে, মানে ওইটার কোনো ট্র্যাক পায় না আমরা, যে বরাবর যায় ওই বরাবরই ব্যাক চলে আসে। আর এখানে দেখো তো ভাইয়া, আমরা যে পর্দাটা এখানে দেখছিলাম, এই পর্দার এখানে ফাঁকা না, দেখো তো ফাঁকা না, এই পার্টটুকু কি ফাঁকা না, বলো ফাঁকা। তার মানে এ বরাবরই যদি ব্যাক চলে আসে তাহলে তোর আর কোনো স্পার্ক তৈরি হলো না। তার মানে 20,000-এর ভিতরে একটা দেখা যায় একটু একটু করে করতে ডিরেক্ট ব্যাক চলে আসে আমার দিকে, এই ঘটনাটা ঘটলেন। তার মানে এই স্বীকার্যগুলো উনি নিয়ে ফেললেন, এই পর্যবেক্ষণগুলো দেখে ফেললেন, এই পর্যবেক্ষণ থেকে উনি আবিষ্কার করলেন যে কেন্দ্রে অত্যন্ত ভারী কেউ একজন অবস্থান করতেছে, যেই হচ্ছে আমাদের নিউক্লিয়াস বাবাজি, যেই হচ্ছে কে নিউক্লিয়াস, এটা নিয়ে নামকরণ করলেন। এবং তার সব থেকে বড় সার্থকতা হচ্ছে নিউক্লিয়াসের নামকরণটা করা, বুঝছো? রাদারফোর্ড পরমাণু মডেল এবং মানে এই যে তার পরমাণু মডেল এবং তার সীমাবদ্ধতা, এটা নিয়ে আমরা কথাবার্তা বলবো আর কি এখনই, যে তার ইটা কি কি ছিল, চলো আমরা দেখে ফেলি। ওকে, সো ফার্স্ট অফ অল আমি যদি বলি, তার মানে উনি কি করলেন, নিউক্লিয়াস, এটা সীমাবদ্ধতা কিন্তু না, নিউক্লিয়াস নামকরণ অধিকাংশ স্থান ফাঁকা, এটা উনি দেখলেন, বলতে পারলেন অধিকাংশ স্থান ফাঁকা। ওকে, নিউক্লিয়াস নামকরণ করলেন। তারপরে নিউক্লিয়াসের মানে অধিকাংশ স্থানই ফাঁকা, মানে সমস্ত ভর কোথায় আছে, কেন্দ্রে। এগুলো কিন্তু ওনার সার্থকতা কিন্তু পর্যবেক্ষণ না কিন্তু, মানে যেগুলো সত্য আসলে। তারপরে চলে আসে সীমাবদ্ধতা, ড্রব্যাক বা তার যে লিমিটেশন বা সীমাবদ্ধতা, সেই সীমাবদ্ধতাগুলো কি কি? সীমাবদ্ধতাগুলো হচ্ছে মানে প্রথম এবং প্রধান সীমাবদ্ধতা হলো যে ইলেকট্রনগুলো কোথায় ঘুরতেছে বা ইলেকট্রনগুলোর অবস্থানটা কোথায়, কিভাবে আছে ইলেকট্রনগুলো, এই সম্পর্কে কোনো স্পষ্ট ধারণা নেই। ইলেকট্রন এর অবস্থান সম্পর্কে কোনো ধারণা না থাকা একটা। তারপরে 2 নাম্বার বললেন ইলেকট্রনের অবস্থান সম্পর্কে না, মানে টোটাল যে মডেলটা ছিল ওই মডেলটাকে উনি সৌর মডেলের সাথে তুলনা করলেন। এই যে দেখো তো ভাইয়া, এই এখানে সৌর মডেলের সাথে কিভাবে তুলনা করলেন, এই যে এখানে আমার নিউক্লিয়াস আছে, এর আশেপাশে ইচ্ছা মতন জায়গা দিয়ে কে ঘুরতেছে, ইচ্ছা মতন জায়গা দিয়ে উনি বললেন যে ইলেকট্রনগুলো ঘুরতেছে। মানে যেমন আমার সূর্যকে কেন্দ্র করে মানে সকল আমাদের গ্রহ উপগ্রহ বা নক্ষত্রকে কেন্দ্র করে যে গ্রহ উপগ্রহগুলো ঘুরতেছে, কোনো গ্রহকে কেন্দ্র করে যে উপগ্রহগুলো ঘুরতেছে, ঠিক সেরকমভাবে তুলনা করলেন, দিয়ে এটাকে সৌর মডেল বললেন। এর মডেলের কিন্তু অপর নাম হচ্ছে সৌর মডেল। হ্যাঁ, তো এই যে সৌর মডেল বললেন, এটা কিন্তু তার একটা ভুল হয়ে গেল সিদ্ধান্ত। কেন? কারণ সৌরজগতের যারা, তারা হচ্ছে কোন বলের উপরে আছে ভিত্তি করে, বলো তো ভাই? মহাকর্ষ বল বা অভিকর্ষ বল। মহাকর্ষ বল মেইনলি, মহাকর্ষ বলের প্রধান ধর্ম হচ্ছে তারা চার্জহীন বস্তুর ভিতরে আলোচনা হবে এবং তাদের ভিতরে কোনো বিকর্ষণধর্মী বলই নাই, সবই আকর্ষণধর্মী বল মহাকর্ষ বলের। কিন্তু এই যেই ইলেকট্রন প্রোটন, এরা তো হচ্ছে ভাই ইলেকট্রন প্রোটন, তারা তো হচ্ছে চার্জযুক্ত। তো চার্জযুক্ত বস্তুর সাথে চার্জহীন বস্তুর তুলনা হচ্ছে অপ্রাসঙ্গিক। চার্জযুক্তর সাথে চার্জহীনের তুলনা অপ্রাসঙ্গিক, বুঝছো? চার্জযুক্তর সাথে তো চার্জহীনের তুলনাই করতে পারে না। এরপরে উনি বললেন, এরপরে যে কথাটা সেটা হচ্ছে যে সব থেকে বড় যে সমস্যাটা পেকে গেছিল সেটা হচ্ছে যে ইলেকট্রন সমূহ যদি এরকমভাবে আলটিমেটলি ঘুরতেই থাকে, হ্যাঁ, তাহলে আমরা জানি যে আমাদের যেটা তরঙ্গ বলবিদ্যা আছে, এই তরঙ্গ বলবিদ্যা থেকে বিশেষ করে আমরা জানি যে হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি বা ম্যাক্স প্লাঙ্কের যেটা তরঙ্গ বলবিদ্যা, এখান থেকে আমরা জানি কোনো একটা বস্তুকে কেন্দ্র করে যদি কোনো একটা চার্জযুক্ত বস্তু ক্রমান্বয়ে ঘুরতে থাকে তাহলে ক্রমশ সেটা রেডিয়েশনের মাধ্যমে শক্তি হারিয়ে কোথায়, কেন্দ্রে আপতিত হয়। ধরো এখানে এটা হচ্ছে কেন্দ্র, এটাকে কেন্দ্র করে কোনো চার্জযুক্ত বস্তু ঘুরতেছে, কোনো নির্দিষ্ট কক্ষপথ নাই এবং কিছু বলা নাই, তাহলে এটা ক্রমান্বয়ে ঘুরতে আসলে কেন্দ্রে আপতিত হবে। কেন? কারণ ঘোরার জন্য একটা যে শক্তি খরচ হচ্ছে না, এটা ক্রমশ রেডিয়েট করবে, শক্তিটা বের হয়ে চলে যাবে। তো যদি এরকমভাবে, যেহেতু কোনো নির্দিষ্ট কক্ষপথ উনি বলে নাই, যদি এরকমভাবে প্ল্যাঙ্কের তত্ত্ব অনুযায়ী
প্ল্যাঙ্কের তত্ত্ব না, আসলে ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুযায়ী ওনার এই যে থিওরি, এই থিওরির কোনো অস্তিত্বই থাকতেছে না তত্ত্ব অনুযায়ী। কেন থাকতেছে না? কারণ অস্তিত্ব নেই। কেন? কারণ ওটাতে বলা আছে যে কোনো একটা চার্জযুক্ত বস্তু কাউকে কেন্দ্র করে ক্রমান্বয়ে ঘুরতে থাকলে যদি স্পেসিফাইড কোনো পথে না ঘোরে তাহলে সেটা ক্রমশ শক্তি বিকিরণ করে করে কেন্দ্রে কি হবে? আপতিত হবে। তো যদি আমার ইলেকট্রনও যদি কেন্দ্রে চলে আসে তাহলে কি মডেল বলে আর কিছু থাকলো ভাইয়া? থাকলোই না তো, তার মানে তো শেষ। এটাই কথা হচ্ছে এখানকার। কথা কি আমার ক্লিয়ার? যদি আমার এরকম নাই থাকলো তাহলে তো কোনো কথাই নাই, তাহলে কি কোনো মডেলই থাকলো? ইলেকট্রন প্রোটন নিউট্রন সবই মিলেমিশে ধরো এতি আছে, নিউক্লিয়াসে আসে, তাহলে কি কিছু হইলো না। সো ওই তত্ত্ব অনুযায়ী, মানে এগুলাই হচ্ছেন তার ড্রব্যাক, লিমিটেশন। ওই তত্ত্ব অনুযায়ী তার মডেলটার কোনো আসলে গ্রহণযোগ্যতায় থাকে না, বুঝছো? ওকে, সো এই সকল ঝামেলা দেখে তারপরে আবার বোর্ড চলে আসলেন 2 বছর পরে কিছু ফিক্সড সলিউশন নিয়ে, সেটাতে আমরা যাচ্ছি। তার আগে চলো কিছু এমসিকিউ দেখে ফেলি। আলফা কণা বিক্ষেপণ পরীক্ষায় রাদারফোর্ড নিম্নের কোনটি ব্যবহার করেননি? হিলিয়াম দ্বিধাত্মক হিলিয়াম নিউক্লিয়াস ব্যবহার করছিলেন, স্বর্ণের পাত ব্যবহার করছিলেন, জিঙ্ক সালফাইড যুক্ত পর্দা ব্যবহার করছিলেন, নিউট্রন ব্যবহার করেননি। করছে না? এটা আমরা কি কাজে ব্যবহার করি? মেইনলি নিউক্লিয়ার বিক্রিয়ার জন্য। কি কাজে ব্যবহার করা হয় বলো? আমি লিখে দিই, নিউক্লিয়ার বিক্রিয়ার জন্য। নিউক্লিয়ার বিক্রিয়ার জন্য। ওকে, তার মানে রাইট আনসার হচ্ছে আমাদের ডি। সঠিক উত্তর দেখো ডি। ওকে, এরপরে যদি আমরা দেখি পরের কোশ্চেনটা আমাদেরকে যেটা বলছে যে রাদারফোর্ড নিউক্লিয়াস আবিষ্কার পরীক্ষায় 99% আলফা কণা স্বর্ণপাত ভেদ করে সোজা চলে যায় কেন? কেন চলে যায়? কারণ পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জ যুক্ত বলে? না। ধনাত্মক চার্জ যুক্ত সোজা চলে যায়, এটার সাথে কোনো সম্পর্ক না। আলফা কণার গতিশক্তি বেশি বলে? না। আলফা কণার প্রতিফলিত হওয়ার ক্ষমতা কম বলে? পরমাণুর অধিকাংশ স্থানই ফাঁকা বলে? কোনটা বলো তো? এই যে পরমাণুর অধিকাংশ স্থানই ফাঁকা বলে। এটা না আমাদের সঠিক উত্তর? এটাই আমাদের সঠিক উত্তর। তার মানে রাইট আনসারটা হচ্ছে অধিকাংশ স্থানই ফাঁকা। ক্লিয়ার জিনিসটা ভাইয়া? ওকে। রাদারফোর্ড তার পরীক্ষায় কোন পদার্থের প্রলেপযুক্ত পর্দা ব্যবহার করেন? কোন পদার্থের? জিঙ্ক সালফাইডের। জিঙ্ক সালফাইড, জিঙ্ক সালফেট, জিঙ্ক সালফাইড মাথায় রাখবা। জিঙ্ক সালফাইড মানে কি? ZnSO4 না, SO3। জিঙ্ক সালফাইড, জিঙ্ক সালফেট, ZnSO4, জিঙ্ক সালফাইড এটা ব্যবহার করেন, ZnS। জিঙ্ক ব্লেড বলা হয় এটাকে, হ্যাঁ জিঙ্ক, কোথাও বলা হয় ব্লেড, কোথাও বলে ব্লেন্ড, বুঝছো? এটা কিন্তু একটা আকরিক, ঠিক একই রকমের চাচাতো ভাই আছে একটা PBS, লেডের আকরিক, এর নাম হচ্ছে গ্যালেনা। এগুলো 3 নাম্বার চ্যাপ্টারে মেইনলি পড়ায়, আগে পড়ানো হইতো, এখন আর দরকার হয় না। জিঙ্ক ফসফেট, তাহলে কোনটা বলো তো ভাই আমাদের? সি। রাইট অ্যান্সারটা কোনটা? সি। ওকে, চলো এরপর উনার পরমাণু মডেলের পরেই এটার আমাদের যেই মানে উনার পরমাণু মডেলের উপলক্ষেই যে কোশ্চেনগুলো এটা চলে আসে, এটা এখানে আলোচনা করার কথা আছে। দেখো আমি তোমাকে এটা বলে বুঝাই দিই। 1 নং উদ্দীপকের সাহায্যে প্রস্তাবিত পরমাণু মডেলটি বর্ণনা করো। 1 নং উদ্দীপকের সাহায্যে এটা কোন পরমাণু মডেল? রাদারফোর্ড না? আমাদের অলরেডি ডান না এটা? রাদারফোর্ড অলরেডি ডান না? আমাদের কি লিখতে হবে? এই মডেলটাই ব্যাখ্যা করতে হবে, আর কিচ্ছু নাই। ওকে, এরপরেই চলে আসলেন তার পরমাণু মডেল নিয়ে কিন্তু বোর। এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন হচ্ছে এইটাই, যেটার কথা আমরা অলরেডি বলে ফেলছি। দেখো তুমি এখানে পেয়ে যাবা, এই যে দেখো এটা যেমন রাদারফোর্ড পরমাণু মডেলকে ইন্ডিকেট করে, এটা তেমন কাকে ইন্ডিকেট করে? এটা রাদারফোর্ডকে ইন্ডিকেট করলে এটাও কিন্তু বোরকে ইন্ডিকেট করে, করে না? বোরকে ইন্ডিকেট করে। রাদারফোর্ড যেই প্রবলেমগুলো নিয়ে হাজির হয়েছিলেন, যেটাকে সলিউশন দিতে পারেননি, বোর প্রথমে এসে ওই সলিউশনগুলো দিয়ে দিছে। সেটা কি? সেটা হচ্ছে যে ইলেকট্রন ইচ্ছা মতন জায়গাতে ঘুরতে পারে না। ইলেকট্রনের ঘোরার জন্য কিছু সুনির্দিষ্ট কক্ষপথ আছে। এই যে সুনির্দিষ্ট কক্ষপথগুলো, এটা যদি নিউক্লিয়াস থাকে, এই যে কক্ষপথ 1, এই কক্ষপথ 1 কে উনি বললেন কে। কক্ষপথ যেটা 1, এই কক্ষপথকে প্রকাশ করা হয় হচ্ছে n দ্বারা। প্রধান কক্ষপথ, কোয়ান্টাম সংখ্যার ভিতরে আমরা যাব, এই লেকচারের এই ক্লাসের ভিতরে আছে প্রধান কক্ষপথ। প্রধান কক্ষপথ উনি প্রকাশ করলেন এটাকে কি দ্বারা ভাই? n দ্বারা। এখন n এর মান যদি প্রথম হয় তাহলে সেটাকে বলা হচ্ছে কে শেল। n এর মান যদি দ্বিতীয় হয় সেটাকে বলা হচ্ছে কি? n, কে, তারপরে l, তারপরে n এর মান যদি 3 হয় সেটা শেলের নাম উনি দিচ্ছেন কিন্তু m, এভাবে চলতে থাকবে। হ্যাঁ, n 5 হয় সেটাকে কি? mn, ও এভাবে চলতে থাকবে, pqr এরকম, এই যে klmn। ওকে, আচ্ছা, পজিটিভ চার্জ নিউক্লিয়াস, নিউক্লিয়াসে তো পজিটিভ চার্জ থাকে, এইগুলা হচ্ছে শেল, এটাকেই প্রধান কক্ষপথ বলা হয়, বা বলতে পারো হচ্ছে অরবিট হয়ে গেছে, অরবিট বা প্রধান কক্ষপথ, বা হচ্ছে আমাদের শেল, এই নামগুলোতে এটাকে ডাকা হয়। ক্লিয়ার? ওকে, এরপরে উনি যে মেইনলি কাজগুলো করছিলেন, এখান থেকে আমরা ওই জায়গার ভিতরেই দেখে ফেলবো উনার এই যে এনার্জি, বেগ টেগ সব কিছু এখান থেকে দেখবো। আসলে দেখো যে উনি বললেন যে
পরমাণুকে কেন্দ্র করে কিছু সুনির্দিষ্ট গোলাকার বৃত্তাকার কক্ষপথ রয়েছে, সেখানে ইলেকট্রনটা ঘুরতে পারে, আর অন্য কোথাও না। এই ইলেকট্রন ওখানে ঘুরে। হ্যাঁ, কক্ষপথ সম্পর্কে ধারণা উনি দিয়ে দিলেন। ওই ইলেকট্রনের কক্ষপথের ভিতরে তার কৌণিক ভরবেগ উনি সংজ্ঞায়িত করলেন। ওই কৌণিক ভরবেগ হবে হচ্ছে mvr সমান nh/2 এটা কার সূত্র থেকে, কার সূত্রের সাথে সাহায্য নিয়ে? প্ল্যাঙ্কের সূত্রের সাহায্য নিয়ে। ওকে, তারপরে উনি বলে দিলেন যে শক্তি স্তরে ধাপান্তর, মানে এই যে একটা ইলেকট্রন এটা তো এটা আর এটার সাপেক্ষে যদি চিন্তা করি, তাহলে এটা হচ্ছে উচ্চ শক্তি স্তর, এটা নিম্ন শক্তি স্তর। সো সে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যদি যায়, তাহলে কি করবে? শক্তি শোষণ করবে। হ্যাঁ, আবার যদি দেখা যায় যে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে সে আসছে, তাহলে কি করতে হবে ভাই? শক্তিটা বিকিরণ। এই দুইটা কাজ সে করতে পারে, শক্তি শোষণও করতে পারে, শক্তি বিকিরণ করতে পারে। তো এই যে শক্তির যেই পার্থক্য, এই যে শক্তি শোষণ বা বিকিরণে, ডেল অফ ই হুইচ ইজ অ্যাকচুয়ালি E2 মাইনাস E1, দ্যাট ইজ এইচ নিউ। নিউ মানে কি ভাই? কম্পাঙ্ক। আর এইচ কি? ম্যাক্স প্ল্যাঙ্কের ধ্রুবক। তাহলে hc/λ এরকমও করা যায়। এটাই কাজ করছে না, যে এখানে এফ দ্বারা প্রকাশ করা হয়েছে, এটাই হচ্ছে কি ভাই? আমার কম্পাঙ্ক। এটাকে নিউ দ্বারাও প্রকাশ করতে পারো তুমি, আমরা নিউ দ্বারা প্রকাশ করছি তো সেজন্য এটা লেখা আছে, এটাকে কম্পাঙ্ক বলা হয়। ক্লিয়ার? ওকে, কৌণিক ভরবেগ সংক্রান্ত ধারণা দিয়ে দিয়েছিলেন। এখন কোনো একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরন্ত যে ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনের গতিবেগ, ওই কক্ষপথের ব্যাসার্ধ, ওই কক্ষপথের হচ্ছে বেগ, ব্যাসার্ধ এবং শক্তি বের করা যায়। ওই শক্তির পরিমাণটা এখানে দেওয়া আছে, আমি তোমাকে জাস্ট একটা স্লাইডের ভিতরে ওটাকে দেখাই দিব, তারপরে বোর পরমাণু মডেলটা আমরা শুরু করব। তো বোর পরমাণু মডেলের বাংলা কথাবার্তা কিন্তু অনেকটাই আমাদের হয়ে গেছে, আমরা তারপরেও হচ্ছে তোমাকে কিছু সীমাবদ্ধতা নিয়ে পড়াবো ওটার, বুঝছো? আচ্ছা, তারপরে বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা পড়ানোর পরে তারপরে ওটার কোশ্চেন দেখে আমরা এই জায়গাটাকে শেষ করব। ওকে, এখন এখান থেকে আমি যে জিনিসটা করাতে যাচ্ছি, যে জিনিসটা একটু লেস ইম্পর্টেন্ট বাট স্টিল চলে আসে মাঝে মধ্যে, সেরকম জিনিসটা হচ্ছে ভাইয়া, চলো আমরা দেই টপিকটা হচ্ছে ইলেকট্রনের সংক্রান্ত, যেটা বোর পরমাণু মডেল থেকে কিন্তু নিয়ে আসা হয়েছে, সংক্রান্ত রাশিমালা। আমি এখানে সবগুলো ডিরাইভ করে দেখাবো না, সেটার পক্ষপাতিত্ব আমি এখন না। হ্যাঁ, প্রয়োজন নাই আসলে ডিরাইভ করে দেখার, বাট আমি তোমাকে বলে দিচ্ছি কিভাবে এটা আসবে। ধরো এই তুমি হচ্ছে যে একটা কাজ করবা, সেটা হলো মানে প্রথমে আমাদেরকে যে জিনিসটা নির্ণয় করতে হবে ভাই, সেটা হচ্ছে ব্যাসার্ধ। সো ব্যাসার্ধ নির্ণয় করার জন্য দুইটা জিনিসকে ইকুয়াল করলেই হয়ে যায়, mv²/r। হ্যাঁ, আর আরেকটা জিনিস, এটা হচ্ছে কেন্দ্রমুখী বল, আরেকটা জিনিস হচ্ছে 1/4πε0, যেটা তাদের ই বল, q²/r²। এটাকে ইকুয়াল করব, এই ইকুয়াল করলে এখান থেকে ভি আর আর রিলেটেড জিনিসপত্র বাদ বাকি তো ধ্রুবক, কিউ মানে হচ্ছে ইলেকট্রনের চার্জ, এবং আরেকটা সূত্র আমরা জানি, mvr = আসলে nh/2s পাই। এখান থেকে এই তিনটা ফর্মুলা থেকে যদি মান নির্ণয় করি, তাহলে আমি আর এর ভ্যালুটা পাই, আমি একবারে লিখে দিচ্ছি, ε0 n²h²/πmze²। এটা পেয়ে গেলাম আমি হচ্ছে আর এর মান একবারে। আমি ইভেন তোমাকে বলবো যেটা তোমাকে মনে রাখতে, এখানে মনে রাখলে খুব সহজে এখান থেকে উত্তর করতে পারি। ইভেন এখানে কে কোনটা জিনিস সেটা একটু খালি বুঝিয়ে দিই, কে কোনটা জিনিস। ফার্স্ট অফ অল, এই ই মানে হচ্ছে ইলেকট্রনের চার্জ, 1.6 × 10⁻⁹ কুলম। জেড মানে হচ্ছে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা, পারমাণবিক সংখ্যা। এন মানে হচ্ছে তম কক্ষপথ। এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। ε0 হচ্ছে আমাদের ভেদাঙ্ক, যেটা আমরা ফিজিক্সে কাইন্ড অফ পড়ে থাকি, ভেদাঙ্ক, মাধ্যমের ভেদাঙ্ক, যেটার ভ্যালুটা কত 8.854 10⁻12। প্ল্যাঙ্কের কনস্ট্যান্টটা কত 6.626 10⁻34 জুল সেকেন্ড। আর এটার এককটা কি হবে তাহলে? এটার এককটা যদি আমি চিন্তা করি, তাহলে এটার একক থাকে হচ্ছে, ধরে নাও নিউটন ইনভার্স কুলম্ব স্কোয়ার নিউটন ইনভার্স মিটার ইনভার্স 2, এটা হয় হচ্ছে এটার একক। ওকে, বাদ বাকি কি পায়ের একক তো জানি আমরা, এম হচ্ছে ইলেকট্রনের ভর। এসআই ইউনিটে যেটা কত হবে? এসআই ইউনিটে যেটা হবে হচ্ছে 9.11 × 10⁻31 কেজি। এসআই ইউনিটে সবগুলো নির্ণয় করলাম। এই ভ্যালুটা যদি তুমি এখন ক্যালকুলেশন করো, তাহলে একটা জিনিস লক্ষ্য করতে পারবা, সে লক্ষণীয় জিনিসটা হইল যে এখানে এই এন আর জেড বাদে, এই দুজন বাদে সবাই হচ্ছে তোমার কি কনস্ট্যান্ট বা ধ্রুবক। যদি সবাই কনস্ট্যান্ট বা ধ্রুবক হয়, তাহলে তুমি বা আমি এই জিনিসটাকে একটু এরকমভাবে লিখতে পারি, আর = n is ε0
এইচ স্কোয়ার বাই পাই এম ই স্কোয়ার ইন্টু এন স্কোয়ার বাই হচ্ছে জেড। এই ভ্যালুটা যেহেতু আমাদের ধ্রুবক চলে আসছে, কি আসছে বলো তো? এই ভ্যালুটার মান ধ্রুবক চলে আসছে। ধ্রুবক চলে আসে, সবগুলা ভ্যালু যদি বসায় দাও তাহলে এখানে একটা সিম্পল জিনিস লেখা যায় এটাকে আরো একটু শর্টকাটে। ওই শর্টকাটটা কি লিখবো আমরা এখন? এরকম ভাবে লিখবো, দেখো এটা তোমার একটা ফর্মুলা হয়ে গেল রীতিমতন। আর এন এন এনতম কক্ষপথের যে ব্যাসার্ধ সেটা সমান আমরা লিখতে পারি 0.53 অ্যাংস্ট্রম। একেবারে লিখে দিলাম, কিন্তু 53 × 10⁻10 মিটার হয় অ্যাংস্ট্রম ইন্টু এন স্কোয়ার বাই জেড। দেখো তোমার ফর্মুলা হয়ে গেল, কিন্তু ফর্মুলা কিন্তু হয়ে গেল। এটা তোমার যে কোনো জায়গাতে তুমি কাজে লাগাতে পারবা, যে কোনো জায়গাতে। শর্টকাট হয়ে গেল একেবারে, যে কোনো জায়গাতে। ডান ডান, এটা মনে রাখবা। এই অ্যাংস্ট্রমটা কি ভা, মানে এখানে তোমার ক্যালকুলেশনের ভ্যালু যেটাই হবে। আমি ধরো তোমাকে বললাম এবার যে হিলিয়ামের দ্বিতীয় কক্ষপথ, হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত ভাই বলো তো? 2। 2 মানে জেনের মানটা কত হবে? 2। দ্বিতীয় কক্ষপথ মানে কততম কক্ষপথ? এনের মানটা কত? 2। তাহলে উপরে হচ্ছে এন স্কোয়ার মানে 4 হয়ে যাচ্ছে, নিচে 2 মানে 2 2 কাটে গেল, আর এটা গুণ হয়ে যাবে। মানে তখন আমরা বলতে পারি 1.06 অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রম মানে 1.06 × 10⁻10 মিটার। বলো একবারে বলো, করে দিলাম সব কিছু। এবার এই আর এর মানটা, এই আর এর মানটা যদি আমরা এখানে নিয়ে এসে বসাই, এম ভি আর ইকুয়ালস টু এন এইচ বাই টয়েস পাই, এখানে নিয়ে এসে যদি বসাই, এই আর এর মানটা যদি আমরা এখানে নিয়ে এসে বসাই, তাহলে ভি রিলেটেড একটা রাশিমালা পাবো। ভি রিলেটেড রাশিমালা পাবো, যেটা আমি মনে রাখতাম না, আমি তোমাদেরকে বলবো, মনে রাখার প্রয়োজনীয়তা নাই। আর এর মানটা মনে রাখতে হবে এবং শক্তির মানটা মনে রাখতে হবে। শক্তির মানটা, এনার্জির মানটা আমি বলে দিচ্ছি। এনার্জির মানটা ঠিক এরকম ভাবে বলে দিচ্ছি যে শর্টকাটের জায়গাটা মনে রাখতে হবে, কারণ ডেরিভেশন এখন দেখার আমাদের সময় না, বা পড়ারও সময় না, আমি বারবার বলতেছি কিন্তু। সো এনার্জি টোটাল ইটি বলতে পারো, হ্যাঁ, ইজ ইকুয়ালস টু হচ্ছে ই কে বা গতিশক্তি প্লাস হচ্ছে ইপি বা পটেনশিয়াল এনার্জি। গতিশক্তিটা হাফ অফ এম ভি দিয়ে স্কোয়ার দিয়ে আসবে, ভি এর মানটা এই যে এটা দিয়ে হবে, হ্যাঁ। বাট যেটা ইপি বা টোটাল এনার্জি যেটা পটেনশিয়াল, সেটা কিন্তু আমাদেরকে নিয়ে আসতে হবে হচ্ছে ই করে, ওই যে এই কি বলে যে টোটালটা প্রতিপাদন করে, মানে প্রতিপাদন করে বলতে কিসের প্রতিপাদন করে? ওই যে যে নামটা কি বলে, ইন্টিগ্রেশন করে। দূর মনে আসতেছে না, ইন্টিগ্রেশন করে। তো যাই হোক, তো গতিশক্তির জিনিসটা দেখো, এটা আর কি এরকম হয়, জেড স্কোয়ার বাই এন স্কোয়ার হবে, এটা হবে হচ্ছে -18। তাহলে এটা হবে হচ্ছে এরকম যে মাইনাস থাকে একটা 2.18 × 10⁻18, এটা কিন্তু জুলটা আমাদের দরকার, হ্যাঁ, ইন্টু এন স্কোয়ার বাই জেড স্কোয়ার। এটাই হচ্ছে তোমাদের ইএন, এনতম কক্ষপথের মোট এনার্জি। এনতম কক্ষপথের মোট এনার্জি এটা কিন্তু আমাদের হয়ে যায়। এরকম ভাবে করলেই তুমি উত্তরটা পেয়ে যাবা। এখন আমি এটাকে এরকম ভাবে লিখতে ভালোবাসি না, আমি এটাকে আরো সহজ ভাবে লিখতে ভালোবাসি। এটা কি এককে দেখো? জুল এককে মানে এসআই ইউনিটে। আমি এটাকে ইলেকট্রন ভোল্ট এককে লিখতে খুব পছন্দ করি, খুব সহজ হয়ে যায়। তাহলে ইএন সমান মানে হচ্ছে -13.6 ইলেকট্রন ভোল্ট ইন্টু এন স্কোয়ার বাই জেড স্কোয়ার। তুমি কিন্তু এটাও করতে পারো, যেহেতু তোমার কাছে ক্যালকুলেটর আছেই, এটাকে মনে রাখা বেশি ইজিয়ার, তাই না ভাইয়া? দেখো তো, এটাকে মনে রাখা বেশি ইজিয়ার না? -13.6 ইলেকট্রন ভোল্ট। তো ইলেকট্রন ভোল্টের সাথে যদি এন স্কোয়ার বাই জেড স্কোয়ার, বললাম ওই হিলিয়ামেরই ওই দ্বিতীয় কক্ষপথেরই, তাহলে বলো তো এখানে 2 স্কোয়ার বাই 2 স্কোয়ার, এটা তো কেটে গেল, মানে এটাই থাকবে এক্স্যাক্ট, এটাই থাকবে না? -13.6 ইলেকট্রন ভোল্ট থেকে জুলে যেতে হলে কি করব? ইলেকট্রনের আধান দ্বারা গুণ করে দিব। এটাকে ইলেকট্রনের আধান দ্বারা 1.6 × 10⁻19 দ্বারা ভাগ করছিলাম, এটা আসছিল। তাহলে এটাকে যদি আমি গুণ করে দিই 1.6 × 10⁻19 দ্বারা, জুল চলে আসবে না? চলে আসবে। ক্লিয়ার? আশা করি ক্রিস্টাল ক্লিয়ার হচ্ছে জিনিসগুলো। এই হচ্ছে আমার টোটালের কথাবার্তা। ভি বা বেগ মনে রাখতে হবে, উত্তরটা হচ্ছে না। আর মনে রাখবো মাস্ট, এই আর এর এই ফর্মুলা মনে রাখবো মাস্ট। কোন ফর্মুলাটা? এই ফর্মুলা মনে রাখবো হচ্ছে আমরা মাস্ট এই ফর্মুলা মনে রাখবো মাস্ট। লেস ইম্পর্টেন্ট, আসে কম, বাট যদি চলে আসে মাস্ট। হয় এনার্জির এটা, না হয় এনার্জির এটা, যেটা ইচ্ছা তোমার, যেটা পছন্দ হয়। কিভাবে করতে হয় এটা কিন্তু আমি দেখাই দিছি, আর জরুরি না এটা নিয়ে, ঠিক আছে? ওকে, চলো এবার দেখি পরমাণু তৃতীয় কক্ষপথের একটি ইলেকট্রনের জন্য কৌণিক ভরবেগের মান নির্ণয়ের সমীকরণ কোনটি? উনি যেটা করছিলেন সেটা হচ্ছে কিন্তু, মানে উনি পরমাণু কি বলে যে বোর সাহেব 3টা কাজ করছিলেন। কক্ষপথ সম্পর্কে ধারণা দিয়েছিলেন, এই যে এন কে এল এম এন এগুলা। পরমাণুর কৌণিক ভরবেগ সম্পর্কিত দিছিলেন যে এম ভি আর সমান এন এইচ বাই টয়েস পাই।
এই দুইটা দিলেন। তারপরে 3 নাম্বারটা দিয়েছিলেন হচ্ছে বর্ণালী সম্পর্কিত ধারণা, যে ওই যে শক্তি যে এক স্তর থেকে যে অন্য স্তরে যাচ্ছে, এই যে এখানে আমি তোমাকে যে একটা জিনিস দেখাইলাম, দেখো যে এক শক্তি স্তর থেকে যখন অন্য শক্তি স্তরে যাচ্ছে, এই যে শক্তির যে একটা পার্থক্য ক্রিয়েট হচ্ছে, এটার জন্য এইচ নিউ এইচ সি বাই ল্যামডা, দেখো এই শক্তির পার্থক্যের দরুন আমি একটা কিসের মান পাচ্ছি, তরঙ্গ দৈর্ঘ্যের মান পাচ্ছি। এই কাজটা উনি করছিলেন। ওটা যদি আমাদের ভিজিবল রেঞ্জের ভিতরে হয়, আমাদের যে তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ, একটু পরে যাবো ওখানে, ওটার যে কয়েকটা রেঞ্জ আছে, রেঞ্জটা মনে রাখারও টেকনিক আছে, খুবই সহজ, প্যারা নাই, ইনশাল্লাহ মনে থাকবে। তো কথা হচ্ছে যে ওই যেই রেঞ্জ দিয়ে ওটাকে মনে রাখতে হয়, ধরো ওটার ভিজিবল রেঞ্জ বা আমরা দেখতে পাই হচ্ছে 380 ন্যানোমিটার থেকে 780 ন্যানোমিটার। তো এই শক্তির পার্থক্যের দরুন যদি এই ল্যামডার মানটা এত হয়, তাহলে কিন্তু আমরা সেটাকে দেখতে পাই, দর্শনীয় হয় সেটা আমাদের। ওকে, তো এই হচ্ছে ইন টোটালে কথাবার্তা। এখন প্রথমে বললাম যে পরমাণুর তৃতীয় কক্ষপথের একটি ইলেকট্রনের জন্য কৌণিক ভরবেগ mvr সমান nh বাই টয়েস পাই, nh বাই টয়েস পাই। এখন বলো তো তৃতীয় কক্ষপথ মানে n এর মানটা কত, 3, তার মানে এটা কত হবে আসলে 3h বাই 2 পাই, এরকমই হবে না? তৃতীয় কক্ষপথেরটা শেষ, তাহলে 3h বাই 2 পাই, এই যেখানে আছে না mvr সমান 3h বাই 2 পাই c। ওকে, পরেরটা দেখো, বোরনের শেষ ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত? বোরনের শেষ ইলেকট্রন, বোরন মানে কত রে ভাইয়া, 5 না? কক্ষপথ বের করতে হবে কিন্তু, 1s2 2s2 2p1, এটা কোন কক্ষপথে আসলে? 2 নম্বর কক্ষপথে না? 2 নম্বর কক্ষপথ। তাহলে আমরা বলতে পারি mvr ইকুয়ালস টু nh বাই টয়েস পাই, মানে কত, 2h বাই 2 পাই। যদি এটা হয় তাহলে এটাকে কত বলতে পারি আমরা, h বাই পাই না? h বাই পাই বলতে পারি না? h বাই পাই বলতে পারি। তার মানে আমাদের সঠিক উত্তরটা কোথায় হবে, h বাই পাই। দেখছো ট্রিকি করছে কেমনে? দেখো 2h বাই পাই দিয়ে রাখছে একটা, কিন্তু এটা কি হবে? হবে না। খেয়াল রেখো কিন্তু, অতি উৎসাহী হওয়া যাবে না, ভাইয়ের মতন, ভাইয়ের একটা ডায়লগ, অতি উৎসাহিত হওয়া যাবে না। কোশ্চিন কমন পাইছি, ইয়ে মামা, দেখছো ভুল করে আসছো। সহজ জিনিস ভুল করা যাবে না, বি কেয়ারফুল। h বাই টয়েস পাই। এখন আমাদেরকে একটু দেখতে হবে যে বোর পরমাণু মডেলের আসলে সীমাবদ্ধতাগুলো কি কি। চলো একটু ঝটপট দেখে ফেলি। কথা হচ্ছে এটা এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর যদিও বর্ণালী ব্যাখ্যা করতে পারে, একাধিক ইলেকট্রন বিশিষ্টটা ব্যাখ্যা করতে পারে না। এক ইলেকট্রন বিশিষ্ট মানে কার কার, যেমন H প্লাসের ব্যাখ্যা করতে পারবে, H2 প্লাসের ব্যাখ্যা করতে পারবে, He2 প্লাস, লিথিয়াম 3 প্লাস, H প্লাস না, হাইড্রোজেন ভুল লিখছি, হাইড্রোজেনেরটা ব্যাখ্যা করতে পারবে, H, তাহলে হিলিয়াম He শুধু প্লাসটা, হিলিয়াম শুধু প্লাসটা ব্যাখ্যা করতে পারবে, লিথিয়াম 2 প্লাসটা ব্যাখ্যা করতে পারবে এবং বেরিলিয়াম 3 প্লাসটা ব্যাখ্যা করতে পারবে। এর উপরে নরমালি যায় না, বুঝছো? একটি বর্ণালী রেখার একাধিক সূক্ষ্ম রেখায় বিভক্ত যেটা হয়ে যায়, মানে উনি বলছিলেন যে একটা সূক্ষ্ম রেখা সৃষ্টি হয়, কিন্তু পরবর্তীতে ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে দেখা যাচ্ছে যে ওখানে একাধিক শাখা প্রশাখাযুক্ত সূক্ষ্ম রেখা দেখতে পাওয়া যায়। এই ফলাফলটাকে বলা হয় হচ্ছে, একটা হলো জিম্যান প্রভাব আর একটা হচ্ছে স্টার্ক প্রভাব, মানে দুইটা দুই কারণে হচ্ছে বিভাগ হয়ে যায়, বুঝছো? এই যে স্টার প্রভাব নিচে লেখা আছে, সো তুমি মাথায় রাখবা জি ম্যান, ম্যান ফর ম্যাগনেটিক, ম্যান ফর ম্যাগনেটিক, ম্যাগনেটিক মানে চৌম্বক ক্ষেত্রের প্রভাবে যদি ভাগ হয়ে যায় তাহলে সেটাকে বলবো হচ্ছে জিম্যান ইফেক্ট। চৌম্বক ক্ষেত্রের প্রভাবে, এটা চৌম্বক ক্ষেত্রের প্রভাবে, তাহলে জিম্যান ইফেক্ট। আর আরেকটা যেটা বাকি থাকলো সেটা হচ্ছে কি তড়িৎ ক্ষেত্র, তাহলে স্টার্ক মানে তড়িৎ ক্ষেত্র, তাহলে তড়িৎ ক্ষেত্রের প্রভাবে যদি ভাগ হয়ে যায় সেটাকে বলবো স্টার্ক। এখন হচ্ছে দ্বিমাত্রিক কক্ষপথের ধারণা পাওয়া গেল, ত্রিমাত্রিক কক্ষপথ সম্পর্কে উনি বলেন না, এই যে গোলাকার বলছে না, পরবর্তীতে দেখা গেছে এটা কোথাও ডাম্বেল, কোথাও ডাবল ডাম্বেল আকার, এটার ধারণা ওখানে দেয়া নাই। আরেকটা কাজ করছেন, সেটা হইলো যে উনি যে সূত্রটা দিয়ে গেলেন mvr সমান nh বাই টয়েস পাই, এখানে নিয়ে সব থেকে বড় কন্ট্রোভার্সি আছে, সেটা হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি অনুযায়ী কোনো ঘূর্ণনরত বা গতিশীল বস্তুর একই সাথে ভর, একই সাথে বেগ এবং অবস্থান বলা যায় না, মানে ভি বললে আর বলা যাবে না, আর বললে ভি বলা যাবে না, বাট উনি দুইটাকেই একসাথে দেখাই গেছেন এবং এটার কোনো যথাযথ ব্যাখ্যা উনি বা প্রতিপাদন দিয়ে যেতে পারেননি, শুধু এই সূত্রটা দিয়ে গেছেন যেটা আমরা ব্যবহার করি, বাট যেহেতু কোনো প্রতিপাদন নাই, বাট হাইজেনবার্গের ফর্মুলার বা সূত্রের যেটা থিওরিটিক্যাল প্রতিপাদন ছিল তাই ওটা বেশি স্বীকৃত হয়েছে, এটা কম, সো এটা দ্বারা ওনার থিওরিটা সব থেকে বেশি কন্ট্রোভার্সিয়াল হয়। ওকে, এই হচ্ছে ইন্টারনালের আলোচনা, ক্লিয়ার ভাইয়া? ওকে, চলো এটার দেখে ফেলি। বোর পরমাণু মডেল অনুযায়ী কোন মৌলের আয়নের বর্ণালী ব্যাখ্যা করতে পারে? হিলিয়াম, হিলিয়াম প্লাস কিন্তু না, তার মানে এটা না। হাইড্রোজেন মাইনাস না, হাইড্রোজেন প্লাস, হাইড্রোজেন প্লাসেরও না, এক ইলেকট্রন থাকা লাগবে মাস্ট, এক ইলেকট্রন। দেখো তো এখানে এক ইলেকট্রন একমাত্র কোনটাতে আছে? এক ইলেকট্রন একমাত্র কি বেরিলিয়াম 3 প্লাসে আছে না? বেরিলিয়ামের তো চারটার ভিতরে বেরিলিয়াম 3 প্লাস, মানে এখানে একটা ইলেকট্রন আছে, মানে একটা ইলেকট্রন যুক্ত যে আছে তারটা ব্যাখ্যা করতে পারবে, ব্যাপারটা এরকম। তার মানে রাইট আনসার হচ্ছে ডি, ডি। কেয়ারফুল, বি ভেরি ভেরি কেয়ারফুল। ওকে, এরপরে দেখো পরমাণুর স্থায়িত্ব ব্যাখ্যায় উদ্দীপকের মডেলটি রাদারফোর্ড পরমাণু মডেলের থেকে অধিক ফলপ্রসূ কেন? কারণ এখানে ইলেকট্রন নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে ঘুরতে নিউক্লিয়াসে এসে পড়বে না, এই কথাটাই তোমাকে এখানে ব্যাখ্যা করতে হবে। ঘ নাম্বারে ভাই ফুল চারটা মার্ক, মানে টোটালে তোমাকে আসলে তার যে স্বীকার্যগুলা, তার যে
রাদারফোর্ডের যে স্বীকার্যের ভিতরে ঝামেলাটা, সেই স্বীকার্যটা ব্যাখ্যা করতে হবে একটা একটা প্যারাতে। তারপরে বোর যেটা বলে দিয়ে গেছে যে না, ইচ্ছা মতন চাইলেই হচ্ছে যে মানে শক্তি হারায় ঘুরতে পারে না, বা ইচ্ছা মতন কোনো জায়গাতে ঘুরবে না, নির্দিষ্ট কিছু কক্ষপথ আছে, সে কথাবার্তা বলে তারপরে টেনে দিতে হবে। তাহলে আশা করি ডান। এটা হচ্ছে ঘ নম্বর কোশ্চেনের উত্তর। এরপরেই চলে যাব হচ্ছে আমরা আমাদের গুরুত্বপূর্ণ অংশ, বিভিন্ন প্রকার তড়িৎ বিকিরণ তরঙ্গ দৈর্ঘ্যের সীমা। মানে একটা তড়িৎ রাসায়নিক তরঙ্গ, যেটা তরঙ্গ ছিল, তরঙ্গ দৈর্ঘ্যকে স্পেকট্রা করলে বা ভেঙে ফেললে যে স্পেকট্রাম পাওয়া যায়, সেই স্পেকট্রামের এই যে কয়টা সীমা আছে, সে সীমা কয়টা জানতে হবে। এবং দৃশ্যমানটিকে আসলে এক্সট্রাভাবে আমাদেরকে শেখা লাগে, এবং এটা আসলে দৃশ্যমান যারা আছে তাদেরটাকে শেখা লাগবে। সেই শিক্ষাটা আমরা কিভাবে মনে রাখতে পারি বা এটা আমরা কিভাবে পড়বো, সেটাই হচ্ছে আমরা এখন দেখব। আচ্ছা, যে কথা বলছিলাম ভাইয়া, তো আমাদের যে তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ, সেটাকে যদি আমরা বিভাজিত করি তাহলে এই রেঞ্জগুলো পাওয়া যায়। আমরা এই রেঞ্জগুলো কি দিয়ে মনে রাখবো, কিভাবে মনে রাখবো? চলো, এই রেঞ্জগুলোর জন্য আমি বেসিক্যালি বলি যে এই যে রেঞ্জগুলো মহাজাগতিক, গামা, রঞ্জন, অতিবেগুনি, দৃশ্যমান, অবলোহিত, তারপরে হচ্ছে রেডিও ও টেলিভিশন, তারপরে হচ্ছে এই জিনিসপত্রগুলো, এগুলো আমাদের জন্য ম্যান্ডেটরি না। কোন পারপাজে? এই যে তরঙ্গ দৈর্ঘ্যের পারপাজে। জরুরি না। তুমি একটা মনে রাখবো অবশ্যই, আমাদের দৃশ্যমান এবং অতিবেগুনি। দৃশ্যমানের আবার যে ভাগগুলো সম্ভব, বেনিয়াসহ কলা, সেটা মনে রাখতে হবে। আমি শিখাই দিচ্ছি কীরকম ভাবে সেটাকে করব। আর এদেরকে আমার সিরিয়ালি মনে রাখতে হবে, যে তরঙ্গ দৈর্ঘ্য বড় হচ্ছে কোথায়, তরঙ্গ দৈর্ঘ্য বড় হলে শক্তি যে কমছে, এই সিরিয়ালগুলো কোথায়, কি দিয়ে মনে রাখবো। চলো আমরা মনে রাখার একটা টেকনিক শিখে ফেলি। ফার্স্ট অফ অল আসো, সিম্পল, আমরা এই মনে রাখার জন্য একটা সিম্পল টেকনিক শিখবো। সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল চলো আমরা আগে সূত্রটা দেখাই তোমাকে। ই মানে শক্তি, ডেল অফ ই ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি ই টু মাইনাস ই ওয়ান। এটা অলরেডি আমি তোমাদেরকে দেখাইছি। এইচ নিউ, হ্যাঁ, এইচ নিউ মানে কি? এইচ সি বাই ল্যামডা। সি মানে হচ্ছে ভাই তরঙ্গ, আলোর বেগ, ল্যামডা হচ্ছে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য। এখন আমি এটাকে যেটা দিয়ে মনে রাখবো, মনে রাখার আরেকটা কাহিনী একটু বলি। সেটা হচ্ছে যে ই ইজ প্রপোর্শনাল টু নিউ ইজ প্রপোর্শনাল টু 1/λ, এরকম না? তার মানে আমরা বলতে পারি যে আমাদের শক্তি যেখানে বেশি, তরঙ্গ দৈর্ঘ্য সেখানে কি কম। আবার শক্তি যেখানে হচ্ছে কম, তরঙ্গ দৈর্ঘ্য সেখানে কি বেশি, এমন জিনিসটা। আর এটা কি আমাদের কম্পাঙ্ক, কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি, ওটার সাথে তো সম্পর্ক সমানুপাতিক। শক্তি বেশি মানে কম্পাঙ্ক বেশি, শক্তি কম মানে কম্পাঙ্ক কম। বোঝা গেছে আশা করি? ওকে, কারণ আমরা এটা যেটা দিয়ে মনে রাখবো, তড়িৎ চৌম্বকীয় বিকিরণ, তড়িৎ চৌম্বকীয় বিকিরণ, এটা মনে রাখছিলাম আমি সিম্পলি এরকমভাবে যে ধরে নাও তুমি এখন বিয়ে করতে যাচ্ছ। কি করতে? বিয়ে করতে যাচ্ছ। তুমি বিয়ে করতে যাচ্ছ, তোমার বিয়ে করার প্ল্যান, প্রোডাকশন, সব কিছু প্ল্যান চলতেছে। প্ল্যান চলার ভিতরে তোমাকে এবার জিজ্ঞাসা করা হচ্ছে যে তুমি যে বরের বাসায় যাবা বা বউদের বাসায় যাবা, তোমাকে জিজ্ঞাসা করা হলো তুমি বিয়েতে কিভাবে তোমার বরের বাসায় বা তোমার বউয়ের বাসায় যাবা, যেই হোক না কেন, ছেলে হলে মেয়ে, মেয়ে হলে ছেলে, কিভাবে যাবা? তখন তুমি বললা তুমি বললা যে তুমি যেটা বললা, তুমি বললা যে গাড়ি দিয়ে যাবো অবশ্যই। কি গাড়ি হতে হবে? এক্সইউভি। ওই যে আমাদের এসইউভি গাড়ি আছে না ভাইয়া, এসইউভি, ওই রকম। এসইউভি না বলবো আমরা এক্সইউভি, এক্স ইউ ভি, ইন ম্যারেজ, আমার বিয়েতে, ইন ইন ম্যারেজ, ম্যারেজ আলাদাভাবে লিখতেছি, মনে করো না, ম্যারেজ, গাড়ি এক্সইউভি ইন ম্যারেজ। আচ্ছা, কি হলো এটা তাহলে? তার আগে তুমি উল্লেখ করতে পারো যে মহাগাড়ি। ব্যাপারটা এরকম যে আমরা সিম্পল গাড়িতে যেতে যাচ্ছি না, মহাগাড়ি, তার আগে একটা মহাযুক্ত করে দিলা। আচ্ছা, এই যে জিনিসটা খুললা, তোমার কাছে মনে হতে পারে যে ভাই কি করতেছেন, কিছু হইতেছে কি? আসলেও অনেক কিছু হয়ে গেছে। এটা কি হয়ে গেল বলো তো? মহাজাগতিক রশ্মি, মহাজাগতিক রশ্মি। গাড়ি, গ, গামা রশ্মি, গামা। এক্স রে, এটা হচ্ছে ওই যে এর মতন। কার মতন? গাড়ি এক্সইউভি ইন ম্যারেজ, আমার বিয়েতে। আচ্ছা, এরপরে হচ্ছে ইউ মানে কি আমাদের? ইউভি রে, আলট্রাভায়োলেট। ওকে, আলট্রাভায়োলেট। ভি মানে কি ভাই আমাদের? ভিজিবল, দৃশ্যমান, ভিজিবল। ইনফ্রারেড, ইনফ্রারেড। ম্যারেজ, ম্যার, মাইক্রোওয়েভ।
রেজ, রেডিও ওয়েভ। ডান, ডান না? শেষ। এখন যত তুমি উপর থেকে নিচে আসতেছো, যত তুমি উপর থেকে নিচে আসতেছো, তত কি ঘটতেছে আমি বলে দিই। উপর থেকে নিচে আসলে, উপর থেকে যখন নিচে আসতেছো তখন ল্যামডা বাড়ছে, তরঙ্গ দৈর্ঘ্য কি হচ্ছে ভাইয়া? বাড়ছে উপর থেকে নিচে আসলে। তার মানে কি হচ্ছে? শক্তি কমছে। এই ইনফরমেশনগুলো তোমার দরকার। শক্তি মানে ই কমছে, ল্যামডা বাড়ছে, শক্তি কমছে, কি উপর থেকে নিচে আসলে। বাস ডান। এখন এর ভিতরে তোমাকে যেটা জানা লাগবে সেটা হচ্ছে এই যে আমাদের 380 থেকে 780 ন্যানোমিটার হয় কে? ভিজিবল। 380 থেকে 780 ন্যানোমিটার এটা হয় হচ্ছে ভাই ভিজিবল। ভিজিবল রেটা হয় হচ্ছে এরকম। ভিজিবল আলারা আবার কাহিনী করে। কি কাহিনী করে? বেনি আসহ কলা কাহিনী করে। বেনি আসহ কলা, বেগুনি, এটা আবার মনে রাখা লাগে। এটা কিন্তু স্পেসিফিক চলে আসে যে কে কোনটা কালার। বেগুনি, আসমানি, বেনি, সরি বেনি, বেগুনি, নীল, আসমানি, বেনি, সবুজ, হলুদ, কমলা, লাল। আচ্ছা, এখানে কি ঘটনা ঘটে? এখানে ঘটনা ঘটে হচ্ছে এরকম যে বেনি আসহ কলা, বেনি আসহ কলার ভিতরে এই রেঞ্জটা তোমাকে মনে রাখতে হবে। হ্যাঁ, চলো আমরা সারা দিয়ে লিখে ফেলি। তো শুরুটা হচ্ছে কি 380 থেকে। তুমি একটা জিনিস মাথায় রাখবা যে 380 থেকে যখন শুরু হয়, 380 থেকে 447 ন্যানোমিটার যাবে। 380 থেকে প্রথমটা 447 ন্যানোমিটার, ঠিক আছে? এরকম। পরেরটা 447 থেকে, ভুল বললাম, বেনি আসহ কলা থেকে 424 ন্যানোমিটার। কত? 424 ন্যানোমিটার, বা 424 বা 427 ন্যানোমিটার এরকম বলে। আচ্ছা, তারপরে 424 থেকে যায় হচ্ছে 450 ন্যানোমিটার। কে? এই যে প্রথম দুইটা মনে রাখলা। আসমানি একেবারে পরেরটা 50 ঘর বাড়বে, 500 ন্যানোমিটার। পরেরটা সবুজ, সব থেকে বেশি ভাইয়া, 500 থেকে 575, পুরা 75 রেঞ্জের। তারপরেরটা হচ্ছে হলুদ, সব থেকে কম ভাইয়া, 575 থেকে 590 রেঞ্জ, মাত্র 15 রেঞ্জ, বুঝছো? তারপরে কমলা, 590 থেকে 647 ন্যানোমিটার। তারপরে হচ্ছে লাল, লাল হচ্ছে বাকিটুকু, 647 থেকে 780। তো এটা আমি এরকম ভাবেই সিম্পলি মনেই রাখি, এবং বেনি আসহ কলা দিয়ে মনে রাখার পরে তুমি জাস্ট খালি সিম্পলি ড্রাইভ করে দিলেই হইছে, ড্রাইভ করে দিলেই হইছে। এই যেটা, এই দুইটা আমার হচ্ছে হুক পয়েন্ট। এই দুইটা হলো ভাই আমার হুক পয়েন্ট, যে এই আসমানি, মানে সরি আসমানি না, সবুজ সব থেকে বেশি 500 থেকে 575, এটা আমরা মনে রাখি। হলুদ 575 থেকে 590, সব থেকে কম। তাহলে বাকি উপরের তিনটা আর বাকি নিচের দুইটা অটোমেটিক্যালি চলে আসে, এটা এক দুইবার পড়লেই চলে আসবে। তো এই হচ্ছে তোমার কথাবার্তা। তাহলে তুমি যখন এখান থেকে এখানে নামবা তখন দেখবা যে তোমার তরঙ্গ দৈর্ঘ্যটা বাড়তেছে, তার মানে তোমার শক্তির পরিমাণটা কমবে। এখন এই যে ইউভির রেঞ্জটাও আমরা মনে রাখতে পারি। ইউভিটা হচ্ছে আসলে 20 ন্যানোমিটার থেকে, আলট্রাভায়োলেটটা তো 20 ন্যানোমিটার থেকে 20 থেকে 380 ন্যানোমিটার, এই রেঞ্জটা হয় হচ্ছে ইউভি। এর পরেরগুলো কিন্তু আরও কমবে, দেখো এর পরেরগুলো আরও কমে। এই যে ধরো 10 থেকে 380 বলতেছে, তারপরে 0.01 থেকে 10 ন্যানোমিটার, তারপরে 0.0005 থেকে 0.01 ন্যানোমিটার, এরপরে তার থেকেও ছোট, সেটা হচ্ছে মহাজাগতিক, তারপরে গামা, তারপরে এক্স রে, তারপরে অতিবেগুনি, তারপরে দৃশ্যমান, অবলোহিত, তারপরে হচ্ছে মাইক্রোওয়েভ, এটা এখানে অ্যাড হয় না আর কি, মাইক্রোওয়েভ, তারপরে রেডিও, তারপরে এই বাস শেষ। এরপরে দেখো আমি এখানে এটুকুও টেনে দিয়েছি, যেটুকু তোমার এখানে আমি কথা বললাম যে কিভাবে মনে রাখবা। 380 থেকে 424 এভাবে শুরু হচ্ছে। ক্লিয়ার? এটা এরকমভাবে আমরা মনে রাখবো। ওকে, এখন এখান থেকে যে বর্ণালী সংক্রান্ত প্রবলেম সেটা আমরা একটু পরে করব। কোন রশ্মিটির তরঙ্গ দৈর্ঘ্য অধিক? ইউভি, এক্স রে, মাইক্রোওয়েভ, আইআর। তো আমরা কি জানি বলো তো? গাড়ি, মানে গামা, গামা তো নাই। তারপরে ছিল হচ্ছে এক্স ইউভি, এসইউভি গাড়ি, মানে হচ্ছে এক্স ইউভি, এক্স রে, ইউভি, তারপরে হচ্ছে ইউভি, তারপরে ভিজিবল। এদিকে যত আমরা যাবো তত কি তরঙ্গ দৈর্ঘ্য বাড়তেছে না? তরঙ্গ দৈর্ঘ্য বাড়তেছে। তারপরে ইন ম্যারেজ, ইন ছিল হচ্ছে আইআর, তারপরে ছিল ম্যারেজ, মাইক্রোওয়েভ, বুঝতেছো? তারপরে ছিল আবার কি রেজ, মানে কি রেডিও ওয়েভ। তো রেডিও ওয়েভ তো নাই, তাহলে সর্বোচ্চ কি মাইক্রোওয়েভ, তার মানে কত? সি। রাইট আনসারটা কি? সি। ওকে, দেখো কোন বিকিরিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি? তরঙ্গ দৈর্ঘ্য আবার বলতেছে মহাজাগতিক, এক্স রে, ইউভি, ভিজিবল রে। অবশ্যই সবগুলোর ভিতরে ভিজিবল রে না? ভিজিবল রে, লিস্ট অনুযায়ী দেখো ভিজিবল রে মিলবে, মিলতে বাধ্য। এরপরেই চলে আসবো হচ্ছে আমরা বর্ণালীতে। বর্ণালী, ওকে। বর্ণালী কি? বর্ণালী হতে পারে, বর্ণালী হচ্ছে বর্ণের সমাহার।
সিম্পল বাংলা ভাষায় বলতে গেলে বর্ণের সমাহার। এটাকে এছাড়াও বলা যায় যে যদি আমরা শক্তিকে তরঙ্গ দৈর্ঘ্যের সাপেক্ষে আসলে মানে আমাদের করি, গ্রাফে প্লট করি, তাহলে যেই রেখাগুলো দেখতে পাওয়া যায় সেগুলোই হচ্ছে আমাদের বর্ণালী, কাইন্ড অফ এইটা। ওকে, শক্তি শোষিত হওয়ার পরে শক্তি বিকিরিত হলে যে তরঙ্গ দৈর্ঘ্যের আলো সৃষ্টি হয় সেটাই হচ্ছে আমার বর্ণালী, এবং সেই অনুযায়ী কালারফুল হতে পারে সে। ওকে, আচ্ছা, তো বিকিরিত শক্তি কোনটা? যেটা উচ্চ কক্ষপথ থেকে নিম্ন কক্ষপথে আসে। এমন ছিল না ঘটনাটা? এমনটাই ছিল। এখন বর্ণালীর সূত্রের সমীকরণ মেইনলি এই যে এইটা কই থেকে আসে, এই সময় তোমাকে প্রতিপাদনের কিচ্ছু লাগবে না, এগুলা মানে মাথায় নেওয়ারই প্রয়োজন নাই। কই থেকে আসে সেটার কাহিনীটা যদি আমি একটু খালি দেখাই দিই, ওই যে আমি তোমাকে যে বা শক্তির কথা মনে করাইছিলাম, ওই যে বাচ্চাকালে মনে আছে, এই যে E2 মাইনাস E1, মানে টোটালের শক্তির মানটা তুমি কি পাইছিলা? E1 যদি আমি এরকমভাবে বলি, তাহলে তুমি কি বলবা বলো তো? যে -13.6 ইন্টু N1 স্কোয়ার বাই হচ্ছে জেড স্কোয়ার, এমন বলতা। ঠিক সেরকমভাবে E2 সমান কত বলতাম? -13.6 ইন্টু কত, ওই যে N2 স্কোয়ার মাইনাস কত, জেড স্কোয়ার, এমন বলতা। সরি, এমন না তো, এখানে কিন্তু জেডটা উপরে, জেড স্কোয়ার বাই হচ্ছে এন স্কোয়ার, এরকম ছিল ভাই, এনটা নিচে ছিল, জেড স্কোয়ার এটা N1, এটা হচ্ছে N2 তার উপরে স্কোয়ার, এমন ছিল। এখন যদি এই উচ্চ কক্ষপথ থেকে নিম্ন কক্ষপথে আসছে, মানে E2 মাইনাস E1, আমাদের বিষয়টা আর কি এরকম, এই যে হচ্ছে ডেল ই। হ্যাঁ, এই ভ্যালুটা তুমি যদি বের করো, ডেল অফ ই ইজ ইকুয়ালস টু E2 মাইনাস E1 ইজ ইকুয়ালস টু, তাহলে এগুলা সব কিছু কমন নিয়ে নাও। যদি সব কিছু কমন নেওয়ার পরে এরকম থাকে, এখানে তুমি জুলের কমন নিলা, হ্যান ত্যান সব কিছু নিলা, ধরো একটা বক্স থাকলো, এই বক্সের পরে এখানে থাকতেছে হচ্ছে, এই বক্সের পরে এখানে ভ্যালুটার কথা বক্স বলতেছি, এরপরে এখানে থাকে কত, N1 স্কোয়ার যেখানে আসলো, মাইনাস হচ্ছে N2 স্কোয়ার যেখান থেকে আসলো, আর জেড স্কোয়ারটা তো উপরে স্কোয়ার আকারে গুণ আছে, দেখো এই যে এখানে উপরে জেড স্কোয়ারটা স্কোয়ার আকারে গুণ আছে না, এরকম। এই বক্সের সাথে একটু ক্যালকুলেশন হবে, কেমন ক্যালকুলেশন হবে? ই সমান আমরা জানি কি এইচ নিউ, বা বলতে পারি এইচ সি বাই ল্যামডা। এখন এখানে 1/ল্যামডাটাকে রাখবো, বাদ বাকিগুলোকে আমরা ডান দিকে পার করে দিব। বুঝছো জিনিসটা? তো যদি বার করে দিই, তাহলে এখানে থাকে কত, 1/ল্যামডা ইজ ইকুয়ালস টু, এই বক্সের সাথে এই এইচ সিটা যদি গুণ হয়ে যায় এদিকে, তাহলে যে ক্যালকুলেশনটা থাকে সেটা থাকে হচ্ছে এখানে 109,678 ইন্টু 1/N1 স্কোয়ার মাইনাস 1/N2 স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার, এরকম। ওকে ভাইয়া, এখন এই যে এইটাকেই বলা হয় হচ্ছে রিডবার্গ কনস্ট্যান্ট বা RH, ক্লিয়ার? আর এই 1/ল্যামডাটাকে বলা হয় হচ্ছে নিউ বার বা তরঙ্গ সংখ্যা। কথা কি আমার বোঝা গেছে? ক্লিয়ার? তরঙ্গ সংখ্যা বলা হয় এটাকে, 1/ল্যামডাটাকে বলা হয় নিউ বার বা তরঙ্গ সংখ্যা, এই জিনিসটাই হচ্ছে এখানে। সো এটাকেই বলতেছি আমরা RH বা রিডবার্গ কনস্ট্যান্ট। সো দ্যাটস ওয়াই ইন টোটাল আমি সমীকরণটা এখন লিখতে পারি সুন্দর মতন, যেটাকে সেটা হচ্ছে রিডবার্গ কনস্ট্যান্টের ভ্যালু কত, 109,678 সেন্টিমিটার ইনভার্স। আমি যাচ্ছি সেখানে, ওটাকে আমরা যেভাবে লিখতে পারবো সেটা হচ্ছে এরকম, এই ইন্টোটালে তাহলে আমরা লিখবো হচ্ছে নিউ বার ইজ ইকুয়ালস টু হচ্ছে আমাদের 1/ল্যামডা ইজ ইকুয়ালস টু RH রিডবার্গ কনস্ট্যান্ট 1/N1 তার স্কোয়ার মাইনাস 1/N2 তার স্কোয়ার ইন্টু হচ্ছে জেড স্কোয়ার। যেহেতু হাইড্রোজেন পারমাণবিক বর্ণালী সব থেকে বেশি আসে, তাহলে জেড স্কোয়ারের মানটা সবসময় অনই হয়ে যায়। ওকে, এখানে RH এর মানটা কোনটা, RH এর মানটা কোনটা, আমি এখানে কিন্তু বেশ কিছু প্রবলেম তোমাদেরকে দেখাবো ভাই, অনেক জরুরি। RH এর মানটা হচ্ছে 109,678, অনেকে এটা মিটার দিয়ে মনে রাখে, নো প্রবলেম, এটা তোমার উপরে ইচ্ছা। আচ্ছা, আর N1 মানে কি, যেখানে আসলো ইলেকট্রনটা। N2 মানে কি ভাইয়া, যেখান থেকে আসলো। বর্ণালীতে আমি কয়েকটা টাইপ করাই দিচ্ছি, এই টাইপের বাইরে তোমার থিওরিটিক্যাল কোশ্চেন আসবে না, একেবারে হুবহু লিখে দিতে পারো, ঠিক আছে? তো এই টাইপের বাইরে আসবে না। গরম লাগতেছে ভাই, একটু এসিটা কমাই দিই। ওকে, চলো আমরা টাইপগুলো দেখে ফেলি তাহলে। ফার্স্টে যেটা বর্ণালীর, চলো টাইপ 1, ইজিয়ার টাইপ, সব থেকে ইজিয়েস্ট টাইপ যেটা, সেটাই হচ্ছে আমাদের টাইপ 1। টাইপ 1-এ বলা হচ্ছে N1 N2 দেওয়া আছে, N1ও দেওয়া আছে, N2ও দেওয়া আছে। তোমাকে এখন কম্পাঙ্ক বের করতে বলতে পারে, কম্পাঙ্ক, শক্তি, তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ সংখ্যা, যে ইচ্ছা সেটা বের করতে বলতে পারে। তরঙ্গ সংখ্যা আমি উদাহরণ দিচ্ছি, তোর উদাহরণে তুমি চিন্তা করে নাও যে ধরে নাও আমাদের N1 N2 কোথা থেকে কোথায় আসতেছে, ধরে নাও হলো যে 4 থেকে 2 আসতেছে, তার মানে N2 এর মান কত, 4, N1 এর মান কত, 2। এখন আমাদেরকে এখানে যে জিনিসটা শিখতে হবে,
অবশ্যই অবশ্যই শিখতে হবে যেটা, সেটা হইল আমাদের, দেখো আমি দেখাই, হ্যাঁ, হাইড্রোজেন পরমাণুর বর্ণালিতা। হাইড্রোজেনেরটা মাস্ট বি শিখতে হবে, এবং হাইড্রোজেনের প্রত্যেকটা স্তরের নাম আছে ভাই, তো এই নামগুলো আমাদেরকে শিখতে হবে। কয়টা হয়েছে রে? 1 2 3 4, 4টা হয়েছে। হয়ে গেল 5টা, 6টা। আচ্ছা, তো চলে আসো, প্রত্যেকটা যদি আমরা একটু নামটা শিখে ফেলি। এই যে যেটা এন অনের মানটা হচ্ছে 1, সেটা হচ্ছে আমাদের এন এর মানটা, এন 1 না, এন এর মানটা যেখানে হচ্ছে 1, সেটা হচ্ছে আমাদের লাইমেন, আমরা কিন্তু জানি এটা লাইমেন। তারপরে যেটা আমার 2, সেটা হচ্ছে বামার। যেটা আমার 3, সেটা হচ্ছে পাশ্চেন। যেটা আমার এন এর মানটা হচ্ছে ভাইয়া, এন এর মানটা কত এখানে? 3। 4, সেটা হচ্ছে আমাদের ব্র্যাকেট, লাইমেন, বামার, পাশ্চেন, ব্র্যাকেট। তারপরে যেটা হচ্ছে আমাদের 5, এন এর মানটা হচ্ছে 5, সেটা হচ্ছে ভাইয়া ফুন্ড বা ফান্ড, ফুন্ড বা ফান্ড, এটা কিন্তু সিরিজগুলোর নাম। আর যেটা হচ্ছে আমাদের 6, সেটা হচ্ছে হামফ্রিস, হামফ্রিস। এই হচ্ছে টোটালে কাহিনী। ওকে, সো যদি তোমাকে বলে যে আমার ব্র্যাকেট থেকে লাইমেনে আসলো, তার মানে কত? এন এন টু এর মানটা কত ভাই আমাদের? 4, ব্র্যাকেট থেকে কোথায় আসছো? লাইমেনে, মানে এন এর মানটা কত তাহলে আমাদের? 1, এরকম। তাহলে এটাই হচ্ছে আমাদের টাইপ 1 এরটা। এরপরে যদি চলো, যদি আমরা টাইপ 2 তে যাই, আমরা ধীরে ধীরে একটু কমপ্লেক্সে যাব, 3টা টাইপ হয় মাত্র। সো টাইপ 2টা দেখো, টাইপ 2, টাইপ 2টা হচ্ছে ভাইয়া, টাইপ 2টা কি আসবে জানো? টাইপ 2টা হলো যে তোমাকে বলে দিল যে উমুক উমুক সিরিজের, উমুক সিরিজের অততম লাইন, অততম লাইন, মানে উমুক সিরিজের যেই সিরিজটা, একটা সিরিজ ডিফাইন করে বলা থাকবে, একটা সিরিজ তোমাকে ডিফাইন করে বলে দিছে, কিন্তু অততম লাইন, বাট এন টু এর মানটা বলে দেয়নি। তার মানে কি? চলে আসো, যদি তোমাকে বলে যে, আমি উদাহরণটা লিখতেছি, আমরা উদাহরণটা লিখতেছি হচ্ছে বামার সিরিজের, বামার সিরিজের চতুর্থ লাইন, চতুর্থ, তুমি কিন্তু বাকি ক্যালকুলেশন আশা করি করতে পারবা, তাই না? বামার সিরিজের চতুর্থ লাইন যদি বলে দেয় এরকম, চতুর্থ লাইন বা পঞ্চমতম লাইন বা ষষ্ঠতম লাইন এরকম ভাবে বলে দেয়, তাহলে এন ওয়ান এর মানটা হবে হচ্ছে যেই সিরিজ, সেটা যেই সিরিজ, যেই সিরিজ মানে যেখানে আসছে সেটা হচ্ছে কত? বামার, বামার মানে কত? সেটা 2। আর এন টু এর মানটা হবে হচ্ছে ভাইয়া এন ওয়ান প্লাস হচ্ছে যততম লাইন, যততম লাইন, যততম লাইন। এন ওয়ানের মানটা কত ভাই বলো তো? 2 প্লাস কততম লাইন ভাই? চতুর্থ লাইন, চতুর্থ লাইন না, তাহলে 4, মানে হচ্ছে 6। তাহলে এন টু এর মানটা হয়ে গেল 6। এন ওয়ান আর এন টু যদি তুমি পেয়ে যাও, তাহলে তোমাকে কি আর অন্য কিছুতে আটকানোর কিছু আছে? এন ওয়ান আর এন টু পেয়ে গেছো তুমি, তার মানে তুমি বলতে পারো যে নিউ বার ইজ ইকুয়ালস টু তোমার 1/ল্যামডা, এখান থেকে ল্যামডা বের করতে গেলে খালি উল্টায় দিবা, ইজ ইকুয়ালস টু আর এইচ, আর এইচ এর মান তুমি জানো 1/n অন তার স্কোয়ার মাইনাস 1/n টু তার স্কোয়ার। যদি এটা হাইড্রোজেন হয় তাহলে তো জেড স্কোয়ার দেওয়া দরকার নাই, যদি না হয় তাহলে জেড স্কোয়ারটা দিয়ে দিলা, বাস শেষ। বলো এখান থেকে শক্তি বের করতে গেলে কি করবো? ল্যামডা পাইলাম, তারপরে HC/ল্যামডা করে দিলে তো শক্তি হয়ে গেল। যদি নিউ বার বের করতে বলে তাহলে ডিরেক্ট এই ক্যালকুলেশন নেই তো নিউ বার, ল্যামডা বের করতে বলে এই ক্যালকুলেশন করার পর এটাকে উল্টায় দিব, চলে আসবে ল্যামডা। বোঝা যাচ্ছে না জিনিসগুলা? শেষ। এটা কিন্তু 2 নাম্বার, উমুক সিরিজের তততম লাইন দেওয়া আছে, বাদ বাকি জিনিসপাতি আমাকে বের করতে বলবে, এটা। এরপরে চলে আসো সব থেকে কমপ্লেক্স যে নাম্বারটা, সেটা হচ্ছে 3 নাম্বারটা। সব থেকে কমপ্লেক্স যে নাম্বারটা সেটা হচ্ছে কত নাম্বারটা বলো? 3 নাম্বারটা। সব থেকে কমপ্লেক্স যেটা সেটা হচ্ছে 3 নাম্বারটা, এটা হলো টাইপ 3। টাইপ 3, টাইপ 3টা যেটা এখানে বলে সেটা হলো যে এখানে একটার মান দেয়া থাকবে, বাট আরেকটার মান দেয়া থাকবে না, মানে এন ওয়ান বা এন টু এরকম একটা মান দেয়া থাকবে। হ্যাঁ, বলবে যে অমুক সিরিজের, অমুক সিরিজের বলার পরে কয়েকটা কথা বলতে পারে, দেখো আমি তোমাকে দেখায় দিই। অমুক সিরিজের, সিরিজের জন্য সর্বোচ্চ শক্তি, সর্বোচ্চ সর্বোচ্চ কম্পাঙ্ক,
সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য। সর্বোচ্চ শক্তি সর্বনিম্ন বা বা এটার উল্টাটা বলতে কেমন আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। বা এটার উল্টাটার ক্ষেত্রে বলবে যে সর্বনিম্ন শক্তি, হ্যাঁ দেখো আমি দেখাচ্ছি, সর্বনিম্ন শক্তি, থামো, তারপরে হচ্ছে যে সর্বনিম্ন শক্তি, সর্বনিম্ন কম্পাঙ্ক, সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা, হ্যাঁ এই দেখো দেখি এই রকম এর তিনটা সর্বনিম্ন, হ্যাঁ এই তিনটা। বা এখানে বলবে যে সর্বোচ্চ কি, এখানে বলবে হচ্ছে সর্বোচ্চ, এখানে আবার বলতে পারে হচ্ছে সর্বোচ্চ কি বলতে পারে, সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য। দেখো আমি বুঝাই, বুঝতে পারবা তাহলে আশা করি। আমার যেহেতু স্মার্ট বোর্ড না, আমি একটু সুবিধা নিচ্ছি। যে কোনো একটা, এগুলার যে কোনো একটা বলবে, যে কোনো একটা ভাই, এগুলার যে কোনো একটা বলবে, এটা যে কোনো একটা, এটা যে কোনো একটা, যে কোনো একটা, এটা যে কোনো একটা, এটা যে কোনো একটা, এটা যে কোনো একটা। এখানে দেখো অমুক সিরিজের যেহেতু বলা আছে, তার মানে n1 এর মানটা তোমার কাছে গিভেন, বাট n2 এর মানটা কত এটা দেওয়া নাই, এটা এই লিস্ট থেকে আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, আমি বাংলা হিসেবে বুঝিয়ে দিচ্ছি, কমপ্লেক্সলি আমার কিচ্ছু নাই, আমি তোমাকে বলে দিচ্ছি সব কিছু, একটু ওয়েট খালি। এখন এই সব কয়টা কথাই কিন্তু আসলে সত্য। কিভাবে সত্য আমরা কিন্তু অলরেডি তোমাকে দেখাইছি যে আমাদের এনার্জির সাথে এদের সম্পর্কটা কেমন। বলো তো এর সম্পর্কটা কেমন? ইজ প্রপোর্শনাল টু নিউ, ইজ প্রপোর্শনাল টু নিউ বার, ইজ প্রপোর্শনাল টু 1/λ, এমন না সম্পর্কটা? তো ভাইয়া আমার কথা বলো, সম্পর্ক যদি এটা হয়, এটা অ্যাডমিশন টেস্টের জন্য কিন্তু এই টাইপটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সম্পর্ক যদি আমার এটাই হয়, সর্বোচ্চ শক্তি যেখানে, সর্বোচ্চ কম্পাঙ্ক সেখানে, সর্বোচ্চ তরঙ্গ সংখ্যাও সেখানে, সর্বনিম্ন কি সেখানে, তরঙ্গ দৈর্ঘ্য। কারণ তরঙ্গ দৈর্ঘ্যটা এই তিনজনের সাথে অবশ্যই ইনভার্সলি প্রপোর্শনাল। ঠিক একই রকমভাবে সর্বনিম্ন শক্তি যেখানে, সর্বনিম্ন কম্পাঙ্ক সেখানে, সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা সেখানে, তরঙ্গ দৈর্ঘ্যটা কি হবে সেখানে, সর্বোচ্চ হবে। এই হবে না, ওই কথাটাই লেখা আছে এখানে, সর্বনিম্ন শক্তি, সর্বনিম্ন কম্পাঙ্ক, সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা, বাট সর্বোচ্চ কি হবে, তরঙ্গ দৈর্ঘ্য হবে। ঠিক একই রকম ভাবে সর্বোচ্চ শক্তি, সর্বোচ্চ কম্পাঙ্ক, সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা, সর্বনিম্ন কি হবে, তরঙ্গ দৈর্ঘ্য হবে। এই কথা। এখন এটাকে সলভ করব কিভাবে? অমুক সিরিজের ধরো আমার জন্য বলে দিল যে বামার সিরিজের সর্বোচ্চ শক্তির জন্য তুমি তরঙ্গ সংখ্যা বের করো। বামার সিরিজের বলে দেওয়ার মাধ্যমে n1 এর মান বলে দিছে কত, সেটা 2, আমি জানি লাইম্যান বামার হচ্ছে 2 নাম্বার সিরিজ। এরপরে বলছে সর্বোচ্চ শক্তির মানে, তাহলে n2 এর মানটা কি হবে? এখানে n2 এর মান হবে হচ্ছে দুইটা, যে কোনো দুইটা হতে পারে। এক হতে পারে n1 + 1, অথবা হতে পারে হচ্ছে ইনফিনিটি, হইতে পারে হচ্ছে n1 + 1 মানে এক্সাক্ট তার পরেরটাই, অথবা হবে হচ্ছে ইনফিনিটি, অসীম দূরত্ব, যে কোনো একটা। এটা না হয় হচ্ছে এইটা, কোনটা হবে চলো আমরা দেখে ফেলি ঝটপট একেবারে। খুবই সহজ, খুবই সহজ, কি বলতেছি, খুবই সহজ। একবার খালি মনোযোগ দিয়ে শিখো, একবার খালি আমাকে অ্যাটেনশনটা দাও। খুবই সহজ, আমি এটা একেবারে ডাল ভাত করে দিচ্ছি, কোনো সমস্যা নেই। দেখো তুমি বলো, এটা হচ্ছে আমাদের ধরে নাও হাইড্রোজেন পরমাণু, ঠিক আছে? এইখানে আছে হচ্ছে ভাই আমাদের ইলেকট্রন, বা এখানে আসবে হচ্ছে আমাদের ইলেকট্রন, ধরে নাও এখানে ইলেকট্রনটা আসতেছে। এখন বলো তো এটা দুই রকম ভাবে আসতে পারে, একটা হচ্ছে তার এক্স্যাক্ট পরের কক্ষপথ থেকে আসতেছে, একটা হচ্ছে এক্স্যাক্ট তার পরের কক্ষপথ থেকে আসতেছে, এমনি আঁকা বাঁকা করতে করতে কক্ষপথে চলে আসলো। আরেকটা হচ্ছে অসীম দূরে থেকে আসতেছে, অসীম দূরে থেকে আসতেছে। এখানে হচ্ছে n2 মানে হচ্ছে ভাই ইনফিনিটি, আর এখানে n2 মানে হচ্ছে n1 + 1, এক্স্যাক্ট তার পরেরটা। কোথা থেকে আসতে বেশি শক্তি লাগবে? সুস্থ বাংলা মস্তিষ্ক যুক্ত মানুষ যদি হয় তাহলে অবশ্যই বলবে যে ভাই অসীম দূর থেকে যেখানে আসছে সেখানে আসতে অবশ্যই বেশি শক্তি লাগবে, এবং দ্যাটস অ্যাকচুয়ালি কারেক্ট। তাহলে যেখানে আমরা সর্বোচ্চ শক্তি পাবো সেখানে ইনফিনিটি হবে কি n2 এর মান, ক্লিয়ার? যেখানে সর্বোচ্চ শক্তি পাবো, কথাটা সর্বোচ্চ শক্তি পাওয়া মানে কি, সর্বোচ্চ কম্পাঙ্ক পাওয়া, সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা পাওয়া, সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য পাওয়া। এটা মানেও সর্বোচ্চ শক্তি, এটা মানেও সর্বোচ্চ শক্তি, এটা মানেও কি সর্বোচ্চ শক্তি। তার মানে আমাকে এটা দেয়া থাক, এটা বা এটা যেটাই দেয়া থাক না কেন, আমরা সেটাকে শক্তিতে কনভার্ট করব। যদি সেটা সর্বোচ্চ শক্তি হয় তার মানেই বুঝবো সেটা আসলে ইনফিনিটি থেকে আসছে, যেহেতু অনেক দূরে থেকে আসছে, অসীম দূরত্ব থেকে, তাহলে অবশ্যই সর্বোচ্চ শক্তি লাগবে। যদি দেখি যে একেবারে খুব কাছ থেকে আসতেছে, খুবই কাছ থেকে আসতে, তার মানে সর্বনিম্ন শক্তি লাগবে, মানে এক্স্যাক্ট তার পরেরটা থেকে আসতেছে। তো সর্বনিম্ন শক্তি বলুক, বা সর্বনিম্ন কম্পাঙ্ক, বা সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা বলুক, বা সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য বলুক, সেটার মানে কি
সর্বনিম্ন শক্তি আসলে আমরা সেটাকে যেটাই ইনফরমেশন দেওয়া থাকবে আমরা সেটাকে শক্তিতে কনভার্ট করে ফেলবো প্রথমে কোনটা দিয়ে এই যে এই প্রয়োজনে এই ফর্মুলাটা দিয়ে অথবা আমি তো এখানে লিখেই রাখছি এটা দিয়ে তো ওটার উপর ভিত্তি করে আমার এন টু এর মানটা হয়ে যাবে হয় ইনফিনিটি আর নাহলে এন অন প্লাস ওয়ান চলো ঝটপট একটা এক্সাম্পল দিয়ে বুঝাই দিই এক্সাম্পল আমি বললাম ধরো একটা কোশ্চেন নাম্বার 1 সেটা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর বামা সিরিজের সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য বের করো ঠিক আছে সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য বের করো একটা বললাম আবার আরেকটা কোশ্চেন বললাম হাইড্রোজেন পরমাণুর বামার সিরিজেরই বামার কেন দিব প্রত্যেকবার বলো তো এটা দিলাম হচ্ছে ভাই লাইমেন সিরিজের ধরে নাও সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা বের করো আচ্ছা ভেরি গুড চলো এবার উত্তর করো আমি একটা তো ডিরেক্ট শক্তি দিইনি ডিরেক্ট শক্তি দিলে তো আলহামদুলিল্লাহ খুবই সহজ তাহলে বামার সিরিজের যেহেতু বলছে তার মানে এখানে এন ওয়ানের মানটা কত আমাদের 2 নাম্বার কক্ষপথে আসবে এন টু এর মানটা কত হবে হয় 3 হবে না হলে হচ্ছে অসীম হবে কোনটা হবে হাইড্রোজেন পরমাণুর বামার সিরিজের সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য মানে আমাকে ল্যামডাই বের করতে হবে এবং সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্যের সাথে শক্তির সম্পর্কটা কেমন ব্যস্তানুপাতিক তরঙ্গ দৈর্ঘ্য যদি সর্বোচ্চ হয় শক্তি সর্বনিম্ন হবে কি হবে শক্তি সর্বনিম্ন হবে তাহলে শক্তি যদি সর্বনিম্ন হয় তার মানে নিশ্চয়ই অসীম থেকে আসছে না কই থেকে আসছে এক্স্যাক্ট তার পয়েন্টটা থেকে আসতেছে তার মানে এটা হয়ে যাবে হচ্ছে 2 + 1 হুইচ ইজ অ্যাকচুয়ালি 3 বলো বুঝতে কোনো ঘাপলা আছে আর থাকার কথা না যদি না হয় এগেন এই পার্টটুকু আবার দেখে ফেলো কোনো সমস্যা হবে না আমি একেবারে যা যা কিছু বোঝানোর দরকার সব কিছু বলে ফেলছি এগেন চলে আসো যদি এমন হয় হাইড্রোজেন পরমাণু লাইমেন সিরিজের সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা বের করো সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা বলছে তো লাইমেন সিরিজের মানে কত ভাই এন এর মানটা কত 1 নম্বরে আসতেছে ভেরি গুড এন টু এর মানটা কত হবে এটা বের করাই হচ্ছে আমার জন্যই এবং তরঙ্গ সংখ্যা যেহেতু বের করতে বলছে তার মানে কিন্তু এখানে আমি আর ল্যামডা বের করব না এখানে আমি বের করব কি ভাই নিউ বার বের করব নিউ বার ক্লিয়ার আচ্ছা তো যদি এই জিনিসটা বের করতে হয় চলো আমরা এখানে বলে দিই এন ওয়ানের মানটা অন এন টু এর মানটা কত হবে এখান থেকে চলো বের করে ফেলি কিভাবে হবে সর্বোচ্চ তরঙ্গ সংখ্যার সাথে শক্তির সম্পর্কটা কেমন সমানুপাতিক তাহলে সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা মানে কি সর্বোচ্চ শক্তি মানে কি অসীম থেকে আসতেছে মানে হচ্ছে ইনফিনিটি বলো কোনো ঝামেলা আছে আর কোনো কনফিউশন থাকলো ক্লিয়ার না জিনিসটা ক্লিয়ার কি না এটা বসায় দাও তারপরে যে উত্তর আসে বের করে ফেলবা ডান অ্যান্ড ডাস্টেড যাকে বলে বলো পারা যাবে না বলো বুঝছো বুঝা গেছে কি ওকে উদাহরণ কোশ্চেন সলভ সব কিছু শেষ এখানেই এখন যদি তোমাকে একটা ক্যালকুলেশন করতে বলা হয় আশা করি ক্যালকুলেশনও করতে পারবা এটা দিয়ে এখন ক্যালকুলেশনে বসায় দিলেই খালি হয়ে যাবে ডান ওকে এটা ছিল হচ্ছে আমাদের বর্ণালী তাই না ওকে ডান চলো কিছু কোশ্চেন সলভ করি এবার ঝটপট ওকে অসীম দূরত্বের শক্তি স্তর থেকে একটা ইলেকট্রন চতুর্থ শক্তি স্তরে স্থানান্তরিত হলে বিকিরিত রশ্মি কোন সিরিজভুক্ত আরে বাবা এটা পড়াইনি কেন চলো পড়াই ফেলি দেখো কই রে বাবা এই যে এইখানে ওকে দেখো সিম্পল মাথায় রাখবা যে যেখান থেকে ধরো 1 নাম্বার কক্ষপথ থেকে কি বর্ণালী দেখার জন্য 2 নম্বরে আসতে পারে উত্তরটা হচ্ছে না সব সময় হচ্ছে নিম্ন কক্ষপথে গেলে এটা দৃশ্যমান হবে কারণ এটা বিকিরণ বর্ণালী হচ্ছে 1 নাম্বার থেকে 2 অবশ্যই যেতে পারে কিন্তু তখন শক্তি শোষণ ঘটে তার মানে নিশ্চয়ই দেখা যাবে না তখন সো তোমাকে এটা বলে রাখি আমি যে যদি আসলে n2 তে আসতেছে n = 2 এ আসে কোথাও থেকে তাহলে n1 এর মানটা হচ্ছে 2 n2 এর মানটা কত হবে বলো তো 3 4 5 ... যেটা ইচ্ছা সেটাই যদি 2 এ আসে তাহলে এটা হবে হচ্ছে যেই এলাকার সেটা হবে হচ্ছে বামার সিরিজের যেখান থেকে আসতে পারে কোথা থেকে যদি 2 এ আসে যদি এরকম হয় যে n1 = 1 এ আসছে এবং কোথা থেকে আসতে পারে n2 সমান হচ্ছে 2 3 ... ইচ্ছা মতন ওকে তাহলে এই সিরিজটা কি হয়ে যাবে ভাই এই সিরিজটা হয়ে যাবে হচ্ছে ইউভি ভিজিবল না ইউভি ঠিক আছে এটা হয়ে যাবে হচ্ছে বামার সিরিজের তো এটা হয়ে যাবে দৃশ্যমান অঞ্চল আর যদি দেখা যায় যে হচ্ছে যে n একে আসতেছে মানে লাইমেন সিরিজে আসতেছে তাহলে হয়ে যাবে এটা কি এটা হবে যে ইউভি আর যদি দেখা যায় যে n1 মানে যেখানে আসতেছে সেটা হচ্ছে 3 হইতে পারে
4 হইতে পারে, 5 হইতে পারে, 6 হইতে পারে। তো এটা আসবে কোথা থেকে? ওই যে তার পরেরগুলা থেকে ধরো আসতেছে, তাহলে এটা হয়ে যাবে কি ভাই আইআর। এটা মাথায় রাখবা, আইআর। দেখো সিম্পল হিসাব, যদি একে আসে তাহলে ইউভি, ইউভি আসতেছে প্রথমটা। বামারে যদি আসে, যে কোনো জায়গা থেকে আসলো, বামারে ধরো অসীম থেকে আসলো, 2 4 4 যেখান থেকে আসলো, 2 নাম্বার কক্ষপথে বামার সিরিজটা সবসময় দৃশ্যমান হয়, এটা দৃশ্যমান হবে। এটা সব থেকে বেশি আসে তো ওই জন্য এটাকে আমি আলাদাভাবে আইডেন্টিফাই করে দিচ্ছি, এটা দৃশ্যমান হবে, ঠিক আছে? ওকে, এন এর মানটা যদি এরকম হয় তাহলে এটা ইউভি হবে, আর যদি এটা এরকম হয় যে অন্য কোনো জায়গা থেকে আসলো, সেটা হয়ে যাবে কি আইআর। আইআর ভালো মতন মাথায় রাখবা, ইনফ্রারেড রে হয়ে যাবে, বাস শেষ। তাহলে এই উপরে, এটার উপর ভিত্তি করে আমি কিন্তু এই কোশ্চেনটা খুব ইজিলি সলভ করে ফেলতে পারি। অসীম দূরত্ব থেকে চতুর্থ শক্তি স্তরে আসলো, তাহলে সেটা কোনটা হবে? অবশ্যই আইআর। আর চতুর্থ শক্তি স্তর আমার কোনটা? লাইম্যান, বামার, পাশ্চেন, ব্র্যাকেট। তার মানে এটা কোন সিরিজের? ব্র্যাকেট সিরিজের। শেষ, ব্র্যাকেট। ক্লিয়ার? ওকে। আর কোন কোন এলাকার আলো হবে সেটার জন্য এটার কথা বলছিলাম। বর্ণালী বিকিরণ ক্ষেত্রে কোন সিরিজটি ব্যতিক্রম? দেখো ব্র্যাকেট আসছে, পাশ্চেন আসছে, বামার আসছে, লাইম্যান, বামার, পাশ্চেন, ব্র্যাকেট আর হামফ্রেশ। এখন ব্যতিক্রম বলতে বলতে কি দেখো তো, ব্র্যাকেট, পাশ্চেন, হামফ্রেশ সবাই কিন্তু আয়ার, বাট বামার যেটা সেটা কি আমাদের দৃশ্যমান না? দৃশ্যমান না, তার মানে এটাই কি ব্যতিক্রম না? ভালো করে বুঝো কিন্তু, দেখো কি কি একেবারে সেই একটা সেরা কোশ্চেন করছে কারারে বাবা তোরা, যশোর 23। দেখছো কোশ্চেনটা কি ছিল? মানে কোনটি ব্যতিক্রম, এখানে কিন্তু 4টাই সিরিজ। ব্যতিক্রম কোনটা, কিসের উপর ভিত্তি করে? দেখো ব্র্যাকেটে যদি আসে তাহলে সেটা আয়ার তৈরি করে, আয়ার রেঞ্জের। প্যাশ্চেনে আসলেও আয়ার রেঞ্জের করে, বামারে আসলে করে হচ্ছে ভিজিবল, আর হামফ্রিসে আসলেও করে কি আয়ার। এটাই তো কথাই কি আমি বললাম না একটু আগে? এখানে কি এটার কথাই বললাম না? দেখো তো ভাইয়া, এই যে এটা কি করে? আয়ার করে। আয়ার কোনটাতে করতেছে? 3 4 5 যেটাতেই আসুক না কেন, 6 যেটাতেই আসুক, সেটা কি করবে? আয়ার করবে। ওই তো, তাহলে এখানে আসলে একমাত্র ব্যতিক্রম কে ভাইয়া? এই যে আমাদের বামার। তাহলে রাইট আনসারটা কোনটা হবে? দেখছো, বামার হইতে বাধ্য, হবে না কেন? হাইড্রোজেন পরমাণুর বর্ণালীর কোন সিরিজটি অতিবেগুনি অঞ্চলে দেখা যায়? অতিবেগুনি কার, কোন অঞ্চলের বলো? ইউভি দেখলাম না মাত্র, লাইম্যান, তার মানে লাইম্যান অঞ্চলে, ডি। দেখো লাইম্যান মিলবে, মিলতে 100 বাধ্য। হাইড্রোজেন পরমাণু বর্ণালীর বামার সিরিজের সর্বনিম্ন তরঙ্গ সংখ্যার বিকিরিত রশ্মি কোনটি? এ বল বল বল। দেখ কোনো ক্যালকুলেশন করা নাই একেবারে, এটা কোন টাইপ 3 না? বল টাইপ 3 না? এটা এমনিই করাইতেছি টাইপ 3 পুরা। দেখো বলে দিছে বামার সিরিজের, একটা সিরিজের বলে দিছে, তার মানে আমাদের n1 এর মানটা বলো আমার সাথে সাথে বলো, n1 এর মানটা কত হবে ভাই? 2। বামার সিরিজ যেহেতু, n2 এর মানটা হবে হচ্ছে হয় 3 বা ইনফিনিটি। কোনটা নিব? কোনটা নিব? এই যে এখানে তার শর্তটা দেওয়া আছে, সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা। তরঙ্গ সংখ্যা, নট তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্যের সাথে শক্তিটা, এখন এটা যেটাই থাকুক সেটাকে আমার শক্তিতে নিয়ে যেতে হবে। আমরা জানি সর্বোচ্চ শক্তি হলে ইনফিনিটি হবে, ইনফিনিটি থেকে আসতেছে, অনেক দূর থেকে আসতেছে, সর্বোচ্চ শক্তি লাগতেছে। আর সর্বনিম্ন শক্তি হলে ওখানকার কাছ থেকেই আসবে, কাছে থেকেই আসবে একেবারে। তাহলে হাবাই গেলাম বলতে বলতে। আচ্ছা যাই হোক, তাহলে দেখো n2 এর মানটা হয় 3 হবে অথবা ইনফিনিটি হবে। এখন সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা বলছে, তরঙ্গ সংখ্যার সাথে শক্তি সম্পর্ক সমানুপাতিক। সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা মানে সর্বনিম্ন শক্তি। সর্বনিম্ন শক্তি মানে কি? এক্স্যাক্ট তার পরেরটা থেকে আসতেছে, তার মানে কারেক্ট কে? কারেক্ট কে? 3। কারেক্ট 3, ইনফিনিটি কারেক্ট না। শেষ। তাহলে বলছে বিকিরিত রশ্মি কোনটি? বামা সিরিজের সর্বনিম্ন তরঙ্গ সংখ্যার বিকিরিত রশ্মি। তাহলে আমাদের কি নিউ বার ইজ ইকুয়ালস টু কি ভাবে? 1 বাই ল্যামডা ইজ ইকুয়ালস টু আর এইচ। এখানে তো কোনো ক্যালকুলেশনই করেন, এটা রেখে দিছে 1 বাই এন স্কোয়ার। এন মানে কত রে? 2 স্কোয়ার মাইনাস 1 বাই এন টু স্কোয়ার মানে কত? 3 স্কোয়ার আর এইচ। এই ক্যালকুলেশন করলে কত থাকে? এটা 4 থাকে, এটা 9 থাকে, মানে 36। তাহলে 36 এখানে থাকে হচ্ছে 9, এখানে থাকে হচ্ছে 4, মানে 5 বাই 36, হুইচ ইজ অ্যাকচুয়ালি 5 আর এইচ বাই হচ্ছে 36। 5 আর এইচ বাই 36। বলো এই টাইপ টুইপ না করলে তুই এটার উত্তর করতে পারতি? জীবনেও না। একাডেমিকে পড়ে আসলে আলহামদুলিল্লাহ, না পড়ে আসলে এখন পড়ে ফেলবা। এটা এই যে এই এক ম্যাথ তোমার মাথা ঘুরে ছেড়ে দিবে পুরা। তুমি চিন্তা করতে পারো ভাই বোর্ড স্ট্যান্ডার্ডে এত কঠিন আসে, দেখ এমসিকিউ দিয়ে রাখছে সেখানে, এইখান থেকে এই ওই যে ওইটার কথা বললাম, ওই স্লাইড থেকে 1 মার্ক বোর্ড প্লাস হচ্ছে তোমার অ্যাডমিশনের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। ডিউতে এই কোশ্চেন 3বার রিপিটেড হয়েছে, 3বার ভাই, মাথায় রেখো। 5 আর এইচ বাই 36। বলো এখন এগুলো আমাদের জন্য ডাল ভাত কিনা? এখন চলে আসো, যদি এগুলার আমাদেরকে কথাবার্তা বলে, বিশক্তি স্তরে ইলেকট্রন আপতনের জন্য সৃষ্ট রেখার বর্ণালীর দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। দেখ ভাই দেখ, 23-এর 24-এ তো পরীক্ষা দেশ নাই, মানে সরি দেশ নাই না, পরীক্ষাটা তো হয় নাই, সরি আই এম সরি। যাই হোক, দেখো যেটার কথা বললাম যে বি সিরিজের ইলেকট্রনের আগত বিতে আসছে। বি মানে কি ভাই? এটা নিউক্লিয়াস, এটা প্রথম, এটা 2, তার মানে এন এর মানটা কোথায়? 2 এ আসতেছে। এরপরে বলতেছে আপতনের জন্য সৃষ্ট রেখা বর্ণালীর দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য টাইপ 3 না ভাই? বল বল বল, টাইপ 3 না একেবারে? আর কোথাও বাইরে যেতে পারে না, 3টা টাইপ যে দেখাইছি এর বাইরে কোথাও যাবে না,
বুঝছো? আচ্ছা, তাহলে এখন তাহলে n2 এর মানটা কত হবে? হয় হবে হচ্ছে 3, না হয় হবে হচ্ছে কি ইনফিনিটি। তাহলে কোনটা হবে? সর্বোচ্চ শক্তি যদি বোঝায় তার মানে ইনফিনিটি, সর্বনিম্ন শক্তি বোঝায় তাহলে হচ্ছে কি 3। বলছে কি দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য, মানে সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য বুঝাইছে। তরঙ্গ দৈর্ঘ্যের সাথে আমার শক্তির সম্পর্ক ছিল ব্যস্তানুপাতিক। তাহলে দীর্ঘতম তরঙ্গ মানে রসতম বা সর্বনিম্ন শক্তি। সর্বনিম্ন শক্তি, সর্বনিম্ন শক্তি মানে, সর্বনিম্ন শক্তি মানে কি? আমাদের একেবারে তার কাছেরটা থেকে আসতেছে, তার মানে সঠিক উত্তরটা কোনটা হবে? এটা 3 হবে, ইনফিনিটি হবে না, 3 হবে। তাহলে 3 হয়ে গেলে এবার বাকির ক্যালকুলেশন আমি করে ফেলবো। শক্তির জন্য তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করা মানে ল্যামডার মানটা আমাকে বের করতে হবে। কি হবে ল্যামডার মানটা? আর এইচ মানে সরি 1/λ বা নিউ বার ইজ ইকুয়ালস টু আর এইচ 109,678 সেন্টিমিটার ইনভার্স 1 বাই কত ভাইয়া 2 স্কোয়ার মাইনাস 1/3 স্কোয়ার। মাত্র যে করলাম রে ওটাই তো হুবহু, এর এখানে উল্টে যাবে, মানে ল্যামডার মানটা হবে হচ্ছে 36/5 আর এইচ এত সেন্টিমিটার। শেষ। আচ্ছা, এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে এ ও সি শক্তি স্তরের শক্তি পার্থক্য এত, এ আর সি E2 মাইনাস E1 হলে নির্গত আলোক রশ্মির দৃশ্যমান অঞ্চলের হবে কিনা। খুবই সিম্পল ভাই, ডাল ভাত ভাই, ঘ নাম্বারের কোশ্চিন। হাই হাই, এই যে E2 মাইনাস E1 ডেল ই ডেল অফ ই ইজ ইকুয়ালস টু এইটা, এটা সমান কত? এই যে এই ভ্যালুটা, যে ভ্যালুটা এটা বলছে ইজ ইকুয়ালস টু এইচ সি বাই ল্যামডা, বলতে পারি না? তো এই ভ্যালুটা আমাকে দেওয়া আছে, এইচ এর মান 6.62 6 × 10⁻³ মাইনাস 34 জুল সেকেন্ড, সি এর মানটা হচ্ছে 3 × 10⁸। আমি এখান থেকে ল্যামডার মানটা বের করব, ন্যানোমিটারে নিব এটাকে। ন্যানোমিটারে নেওয়ার পরে যদি দেখি 380 থেকে 780 ন্যানোমিটারের ভিতরে, ন্যানোমিটারের ভিতরে, তাহলে সেটাকে কি বলবো? দৃশ্যমান। ডান, তাহলে সেটা দৃশ্যমান, না আসলে দৃশ্যমান না, সিম্পল। তাহলে এই হয়ে গেল আমার কাহিনী, এ আর সি শক্তি স্তরের পার্থক্য এত, নির্গত আলোক রশ্মি দৃশ্যমান হবে কিনা ব্যাখ্যা করো। শেষ, বোঝা যাচ্ছে? তো ঠিক সেরকম ভাবেই এইখানকার এই বোর্ড কোশ্চেন দেখবো অবশ্যই, ইনশাল্লাহ হবে। ওকে, এরপরে চলে আসো, আমাদের ইউভি রশ্মির কিছু ব্যবহার আছে, এটা আমরা একেবারে একটু মানে টেনে দিয়ে তোমাদেরকে বলে দিব, এটা খালি রিডিং দেওয়ার মতন জিনিস। ফসফর ফ্লোরোসেন্স নামে একটা ধর্ম আছে, যে ধর্মটা হচ্ছে আসলে কিছু পদার্থ আছে যাদের ভিতরে ফসফর ফ্লোরোসেন্স পদার্থ এক ধরনের, যেটার ভিতরে যদি ইউভি রশ্মিটা অ্যাপ্লাই করো, শক্তি শোষণ করে দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মি বিকিরণ করে, যেটা আমাদের দৃশ্যমান রেখা অঞ্চলের হয়। ওকে, তো দৃশ্যমান হইলে ওটাকে কিন্তু তুমি ইউভি লাইট অ্যাপ্লাই করলে দৃশ্যমানটা দেখতে পাও। এই ধরনের জিনিসপত্র আমরা পাসপোর্ট, টাকা যেগুলো অথেন্টিক সেগুলোর ভিতরে ইনকর্পোরেট করি। ওকে, সো সেটার উপরে ইউভি দিলেই দেখা যায় যে সেটা দৃশ্যমান হচ্ছে। কেমনে আমি দেখাই একটু, এই যে এমনে, এই যে দেখো, এটা আলাদাভাবে দৃশ্যমান হচ্ছে না, এটা হচ্ছে ফসফর ফ্লোরোসেন্স পদার্থ, কিন্তু ইউভি দিয়ে এটাকে দৃশ্যমান করতে পারছি, নর্মাল এটা দেখতে পাবা না এরকম। সো এই পদার্থটাকেই আসলে কি হয়, এই পদার্থটার এই প্রতিপ্রভা সৃষ্টির উপর, ধর্মের উপর ভিত্তি করেই আমরা জাল টাকা, জাল নোট, জাল পাসপোর্ট শনাক্তকরণ করতে পারি। সিকিউরিটি ডিভাইসে এই ধরনের পদার্থ ব্যবহার করা হয়, এই কথাটাই এখানে বলছে। এগেন ফসফর যে পদার্থ সেটার কথা বললাম, ইউরেনিয়াম, এই অক্সাইডগুলোও আসলে এরকম সবুজ বর্ণ বিকিরণ করে, কেউ নীল বর্ণ বিকিরণ করে, এগুলো রিডিং দেওয়ার জিনিস, এগুলোতে এতটা বেশি টাইম দেওয়ার কিছু নাই। এরপরে দেখো আয়ার রশ্মি, আয়ার রশ্মিটাও রিডিং দিবা, তবে আমি একটা জিনিস বলে দিতে চাই আয়ার রশ্মি সম্পর্কে। হ্যাঁ, সেটা হচ্ছে একটা জিনিস মাথায় রাখবা, এটা আমি স্লাইডের ভিতরে ইনকর্পোরেট করে দেখিয়ে দিই। নেয়ার আয়ার যেটা, এটা 3 ভাগে ভাগ করা হয়, নেয়ার আয়ার, এমআইআর এবং এফআইআর। নেয়ার আয়ার আর মানে শুরুরটা এবং শেষেরটা ব্যবহার করা হয় চিকিৎসা ক্ষেত্রে। নেয়ার আয়ার যেটা চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়, এটা মেইনলি শনাক্তকরণে ব্যবহার করা হয়, আসলে রোগ শনাক্তকরণ বা পরীক্ষার জন্য। দেখো এত এত নেয়ার আয়ার এটা ধরা হয় আলোকসীমা থেকে শুরু, এই অঞ্চলকে অবলোহিত অঞ্চল এরকম বলা হয়, তুলনামূলকভাবে কম হয়, চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার হয়, বলা হয়নি বাট এটা শনাক্তকরণ, যে কোথায় তোমার টিউমার আছে, কোথায় সিস্ট আছে, এটা শনাক্তকরণে ব্যবহার করা হয়। এবং এফআইআর যেটা, সেটা হচ্ছে উপশমে ব্যবহার করা হয়, মানে কোনো রোগের প্রতিকারে ব্যবহার করা হয়, উপশমে ব্যবহার করা হয়, রশ্মি আরোগ্য করার অধিক ক্ষমতা, এই যেটা বললাম। আর এমআইআর যেটা, মিডিল আয়ার, সেটা ব্যবহার করা হয় হচ্ছে জৈব যৌগের মূলক শনাক্তকরণে, জৈব মূলক শনাক্তকরণ, এটা জরুরি, জৈবমূলক শনাক্তকরণ এটা ব্যবহার করা হয়। এই রেঞ্জটা এখানে দেওয়া আছে, জরুরি না খুব বেশি, তুমি মনে রাখতে পারো বা একটা রিডিং দিতে পারো, এই জৈব যৌগের কার্যকরী মূলক শনাক্তকরণে, যেটার কথা বললাম। ওকে, জাল টাকা বা নোট শনাক্তকরণের ব্যবহৃত আলোক তরঙ্গ দৈর্ঘ্য কত? ওই যে ইউভি যেটা রেঞ্জের, ওই ইউভি রেঞ্জটা দেখো তো কোথায় একেবারে সঠিক ইউভি রেঞ্জ দেওয়া আছে, এটা কাইন্ড অফ সঠিক ইউভি রেঞ্জ, তার মানে এটাই সঠিক। এই সরি, ইউভি রেঞ্জ এর, এটাও তো একটা ইউভি রেঞ্জ, সরি 230 থেকে 375, 780 তো না, সো এই রেঞ্জটা আসলে ইউজ করা হয়। দেখো এটা জ্ঞানমূলক জিনিস, এটা এরকমভাবে কইরো। ওকে, আয়ার রশ্মি দেহের তাপমাত্রা হ্রাস করে, এনজাইমের কার্যকারিতা হ্রাস করে, ধমনী ও শিরা প্রশস্ত করে, হ্যাঁ এটা করে, রক্ত সঞ্চালন হ্রাস করে না, এগুলো বৃদ্ধি করে, মানে ভালো কাজে আমাদের ব্যবহার করা হয়। সো এটার অ্যান্সারটা হচ্ছে ভাই সি, এর অ্যান্সারটা হচ্ছে সি।
এরপরে দেখো চিকিৎসা বিজ্ঞানে ফিজিওথেরাপিতে কোনটি ব্যবহার করা হয়, যে আইআর। এখন আইআর এর কোনটা ব্যবহার করা হয় আসলে ভাই, এফআইআর, বুঝছো, এই যে আইআর, আইআর রশ্মি। ওকে, সো এই পর্যন্তই। এখন এইখানে যে জ্ঞানমূলক জিনিসপত্র অলরেডি আমাদের ডান, রেখা বর্ণালী, তরঙ্গ দৈর্ঘ্যের ব্যাপ্তি, কম্পাঙ্ক, আলফা কোণা কাকে বলে, এই সকল জিনিসপত্র দেওয়া থাকবে, তুমি এটা করে নিবা। এগুলা এগুলা অবশ্যই পড়তে হবে, এই জিনিসটার জন্য এখানে দেওয়া। একটি মাত্র ইলেকট্রন থাকা সত্ত্বেও এই 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 কিভাবে জাল শনাক্ত করা হয়, প্রতিপ্রভা কিভাবে সৃষ্টি হয়, বর্ণালী কিভাবে সৃষ্টি হয়, মৌল শনাক্তকরণে কিভাবে ব্যবহার করা হয়, এই পার্টটুকুই। আমরা পার্ট 2 এ পড়বো হচ্ছে এই কোয়ান্টাম সংখ্যা। পার্ট 1টা আসলে ডান, আশা করা যায় ইনশাল্লাহ। এরপরে আমরা শুরু করবো যেটা, সেটা হচ্ছে পার্ট 2। পার্ট 2, সো এই পার্টটা আমরা এখানেই কমপ্লিট করি, নাহলে দেখা যাবে যে এই রেঞ্জটা হিউজ পরিমাণে বেড়ে গেছে, ঠিক আছে, তখন আসলে আমাদেরই ঝামেলা হবে। সো আশা করি যতটুকু পরিমাণে পড়ছো ততটুকু ভালো মতন বুঝতে পারছো, এবং তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। ওকে।